আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মুমিনুল হক মুবিন, আপনাদের ডিজিটাল মার্কেটিং এর ইনস্ট্রাক্টর। আমাদের প্রতিষ্ঠানের নাম স্কিল গুরু। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? 18 নাম্বার ক্লাস। আর আজকে তারিখ কত? 24 জানুয়ারি 2026। ওকে, আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং বিগত আমরা ক্লাস নিয়েছি। হ্যাঁ, আজকে আমাদের কি ক্লাস হচ্ছে? ওভারঅল ক্লাস বা একটু ব্যতিক্রমভাবে ক্লাস। মানে আপনাদের এই যে পড়ার যে থিম ছিল না, সেই থিম ওয়াইজ না, একটু বাইরের দিক থেকে আসবো বা বাইরের দিক থেকে জানাবো। বাট এটা আপনাদের কিছুটা রিলেটেড, কারণ আপনারা সর্বফার্স্ট ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন। হ্যাঁ, এটার পিছনে তো কোনো উদ্দেশ্য ছিল, বিনা কারণে তো কেউ এখানে শিখতে আসে না। বিভিন্ন মানুষের এসব উদ্দেশ্যর ইচ্ছা জাগে, সেসব কথা চিন্তা ভাবনা করে আজকের ক্লাসটা। টপিকের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। কারণ ডিজিটাল মার্কেটিং করতে আসছে, কারণটাই হচ্ছে সে ফ্রিল্যান্সিং করতে চায় ভবিষ্যতে। এই জিনিসটা শেখার জন্য তো সে ডিজিটাল মার্কেটিংটাকে চুজ করছে। ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা অংশ হিসেবে ডিজিটাল মার্কেটিং আছে। এখন সে ফ্রিল্যান্সিং করতে চায়, ডিজিটাল মার্কেটিং না শিখেও ও ফ্রিল্যান্সিং করতে পারবে। সে চাইলে গ্রাফিক ডিজাইনার হতে পারে, আরো অনেক সাইট আছে, সেসব সাইট থেকে ও কি কাজ করতে পারবে? ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবে। কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং জিনিসটা যখন করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, আগে সর্বফার্স্ট ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত। আজকে আমরা এটাই জানবো, ফ্রিল্যান্সিং কি, কেন ফ্রিল্যান্সিং করবেন, ভবিষ্যৎ সম্ভাবনা, আদৌ কি এই ফ্রিল্যান্সিং জগতে গ্লোবাল মানে লোকাল ওয়াইজ এবং দেশের বাইরে, মানে দেশের ভিতর এবং দেশের বাইরে এর কোনো সম্ভাবনা আছে কিনা। বা অনেকে আছে না, হাফ টাইম ফ্রিল্যান্সিং করতে চায়, ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে চায়। আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে আমরা কি কতটুকু সময় দিব, মানে সারাদিন সময় দিব না অল্প সময় দিব, বা কাদের জন্য ফ্রিল্যান্সিং, এগুলো আমরা জানতে পারবো আজকে। মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট প্লেসের মধ্যে পার্থক্য বুঝতে পারবো। ফ্রিল্যান্সিং জগতে আসলে আমরা মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট প্লেস, এটা অনেক সময় জিজ্ঞেস করে, আমরা ওটা কি বলতে পারবো। তারপর কি আছে? আসল এবং ভুয়া বায়ার চেনার কৌশল। কারণ আপনি কাউকে যদি হচ্ছে কোনো কাজ করে নিতে চান, দিলেন, সেই ক্ষেত্রে হচ্ছে সে কাজ করতে পারবে কি করতে পারবে না, বা যার কাছ থেকে কাজ নিচ্ছেন সে আদৌ পেমেন্ট দিবে কি পেমেন্ট দিবে না। হ্যাঁ, দুই জিনিসটাই ইম্পর্টেন্ট। মানে আপনি কারো থেকে কাজ নিচ্ছেন, সে আদৌ আপনাকে কাজ দিবে, মানে কাজ শেষে টাকা দিবে কি দিবে না, সেটাও ট্রাস্টের বিষয় আছে। প্লাস কেউ আপনাকে যে কাজ দিবে, হ্যাঁ, আপনাকেও তো বিশ্বাস করার বিষয় আছে। নাকি হুট করে নতুন একটা অ্যাকাউন্ট খুললেন, কারোটা কপি করে নিয়ে এসে, একটা জানার বিষয় আছে না। এগুলো চেনার কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো আমরা জানবো। কেন স্কিল শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন? কারণ স্কিলটা শেখার পরে কেন ফ্রিল্যান্সিং শুরু করবেন, আগে কেন শুরু করবেন না, এর পিছনে কারণগুলো কিছুটা জানানো হবে। কথাটা কি বুঝতে পারছেন? এটা কি ইম্পর্টেন্ট আপনাদের জন্য? এটা মূলত আমি আগের ব্যাচে প্রথম ক্লাস নিয়েছিলাম। কারণ ডিজিটাল মার্কেটিং শেখার আগে ওদের কি ফ্রিল্যান্সিং এর একটা অংশ না, তো সেক্ষেত্রে আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা উচিত। কিন্তু এটা আপনাদের ওভারঅল ক্লাসের মধ্যে রাখছি। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হলো নিজের দক্ষতা মানে স্কিল ব্যবহার করে অনলাইন বা অফলাইনে ক্লায়েন্টকে কাজ করে দেওয়া এবং এর বিনিময়ে পারিশ্রমিক নেওয়া। আপনি নিজেই বস, আপনি ঠিক করবেন কোন কাজ করবেন, কখন করবেন, কত টাকায় করবেন। ফ্রিল্যান্সিং জগতে যারা কাজ করবে তারা কি করবে? তাদের যে দক্ষতা মানে সে যে কাজটা পারে সেই কাজটা করে দিবে, বিনিময়ে কি করবে? টাকা নেবে। এখানে এরকম না, কিন্তু এটা এরকম না যে সে কত মানে মানে 1 মাস পর এত টাকা বেতন পাবে, এরকম ভাবে সে গতানুগতিক ভাবে যে চাকরি, সে চাকরি না। ও কি করবে? নিজের বাসায় বসে থেকে কাজ করতে পারবে, নিজে ঠিক করতে পারে আমি এই কাজ করব না বা ওই কাজের জন্য আবেদন করব। এখানে একটা কথা আছে, আপনি ঠিক করবেন কোন কাজ করবেন। হ্যাঁ, এর মানে এটা যে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে আপনি চুজ করতে পারেন কোন কোন কাজ আপনি করতে পারেন।
তার মানে এই না যে আপনি ঠিক করে দিলেন যে এটা কয় টাকা, এটা এটা আমি করবো। আপনি যে ঠিক করলেন আর সাথে ওই কাজটা আপনি পাবেন তা কিন্তু না। এই কথার মানে হচ্ছে এখানে যে এখানে 10টা কাজ আছে, আপনাকে যে সব করা কাজই করা লাগবে তা না। আপনার মন চাইলে যে আমি এই 2টা কাজ করতে পারি, এই জন্য 2টার জন্য আবেদন করলেন, এইরকম সিস্টেম। কখন করবেন, মানে আপনি ফ্রিল্যান্সিং জগতে থাকলে আপনার মনে হলো যে না, আপনাদের ওখানে ডেডলাইন সময় থাকে যে 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ 1 মাস একটা সময় দেওয়া থাকে, এই সময়ের মধ্যে কাজ করতে হবে। সেটা আপনি রাত 12টার পরেও করেন আর সকালেই করেন, যখন ইচ্ছা আপনার মন চাবে আপনি করবেন। কিন্তু যেই সময়টা আপনার জন্য বরাদ্দ দেওয়া আছে সেই সময়ে আপনাকে ডেলিভারিটা দিতে হবে। আর কয় টাকায় করবেন ওখানে একটা বাজেট দিয়ে দেয়। আপনার যদি মনে হয় যে অনেক মানে একটু কম দিয়ে যাতে করে নিতে পারি, করে দিই, তাহলে আমি পেতে পারি কাজটা, এই হিসাব করে আপনারা বাজেটটা ঠিক করতে পারেন। আবার চাইলে বাজেটটা বাড়িয়েও দিতে পারেন, সেই ক্ষেত্রে বলতে পারেন আমি আরো কম সময়ের মধ্যে তৈরি করে দিতে পারি এবং পারফেক্টলি করে দেবো। ওটা আসলে বলার একটা অপশন থাকে। আচ্ছা, সহজভাবে বলতে ফ্রিল্যান্সিং হলো নিজের দক্ষতা ব্যবহার করে ক্লায়েন্ট বা কোম্পানির জন্য কাজ করা এবং এর বিনিময়ে পারিশ্রমিক পাওয়া, যেখানে আপনি কোনো নির্দিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে চাকরিজীবী নন। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। যদি বলে কে ফ্রিল্যান্সিং কি, এটা হচ্ছে তার মেইন রিজন, যেখানে আপনি একটা ক্লায়েন্ট বা কোম্পানির হয়ে কাজ ঠিকই করবেন বাট বিনিময়ে পারিশ্রমিক নেবেন, কিন্তু আপনি কি ওই কোম্পানি বা ওই ব্যক্তির নিজস্ব কোনো মানে ওই অফিসে আপনি চাকরি করেন না, বা ওই ক্লায়েন্টের আপনি একদম পার্মানেন্ট কোনো কর্মচারী না। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি নিজে নিজের বস, কাজের সময় ক্লায়েন্ট বা কত টাকায় কাজ করবেন সবকিছু আপনি নির্ধারণ করবেন, এবং কাজ হতে পারে অনলাইন বা অফলাইন। তবে বর্তমানে অনলাইন ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয়। মানে যারা লোকাল এরিয়াতে কাজ করে তাদের মানে পরিসরটা একটু কম, বা যারা বাইরে কাজ করে, হ্যাঁ গ্লোবাল ওয়াইজ কাজ করে, তাদের পরিসরটা একটু বেশি হয়। কেন হয় সেটাও পরের ধাপগুলোতে এমনি বুঝতে পারবেন। ফ্রিল্যান্সিং কি বুঝতে পারছেন? কোনটা? ফ্রিল্যান্সিং হলো নিজের দক্ষতা ব্যবহার করে অনলাইন বা অফলাইন ক্লায়েন্টকে কাজ করে দেওয়া। অফলাইন, এখন অফলাইন বলতে ওই যে আমরা বিভিন্ন জায়গায় যাই না, যে আপনার হয়ে আমি ওয়েবসাইট খুলে দেবো, এটা খুলে দেবো, ওটা করে দেবো, আপনার হচ্ছে মার্কেটিং করে দেবো, যে বলে আসেন না, এটা হচ্ছে অফলাইন। কারণ আপনি নিজেই মানে বিভিন্ন কোম্পানির কাছে যাচ্ছেন, বাট ওই কোম্পানির আপনি ডাইরেক্ট এমপ্লয় না। মানে ওই কাজটা করে দেওয়ার পরে, যেমন আমাদের প্রতিষ্ঠানে যে আমরা অ্যাড চালাইছি, যে কাজ করেছে দিছে, দেওয়ার পরে ও কি আর তারপরে আর কোনো কাজ আছে? ওর এইটুকুই কাজ ছিল, ও এখন ওটা বলতে পারে যে এটা আমি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করেছি, কারণ আমার প্রতিষ্ঠানের কর্মী না, বাট ও খণ্ডকালীন কিছু কাজ করে দিচ্ছে এবং পারিশ্রমিক নিয়ে নিচ্ছে, এরকম। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, উদাহরণস্বরূপ আছে একজন গ্রাফিক্স ডিজাইনার ফাইবারে লোগো ডিজাইন করে আয় করছে, আবার একজন ডিজিটাল মার্কেটার সে ফেসবুক অ্যাড চালাচ্ছে বিদেশি ক্লায়েন্টদের জন্য। তারপরে একজন ওয়েব ডেভেলপার আপওয়ার্কে ওয়েবসাইট বানানোর প্রজেক্ট পাচ্ছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর বৈশিষ্ট্য। ফ্রিল্যান্সিং স্বাধীনভাবে কাজ করে, মানে চাকরির মধ্যে বাধ্যবাধকতা নেই। মানে এখানে ফ্রিল্যান্সিং আপনি করতেছেন তার মানে এই না যে সকাল 10টায় গেলেন রাত 8টায় চলে আসলেন, বা সকাল 9টায় গেলেন বিকাল 5টা বা 6টায় আপনার কাজটা শেষ হবে, এরকম কোনো বাধ্যকতা নেই। আপনি যখন মন চাইলো আপনি সেই সময় কাজটা শুরু করতে পারেন, আবার মন চাইলো যে না আবার বিকেলে করব, এখন ঘুরে আসি, আপনার ইচ্ছা। নির্দিষ্ট প্রজেক্ট বা কাজ শেষ করলে আয় হয়। এখানে আপনি কি হয়, যখন আপনি ওই কাজটা কমপ্লিট করে ডেলিভারি দিলেন, কাজটা উনি চেক করবে, যদি সম্পূর্ণ হয় তারপর আপনাকে কি দিবে, পেমেন্টটা দিয়ে দিবে। কাজ সম্পূর্ণ না হলে আপনাকে কি পেমেন্ট দিবে না। কিন্তু চাকরিতে কিন্তু তা না। আপনি চাকরিতে কাজ করলেন, হ্যাঁ দেখা যাচ্ছে এই কাজটা একটু বাকি আছে, তারপরে কিন্তু আপনার মাস গেলে কিন্তু বেতন দেয়। ওখানে কিন্তু সময় হিসেবে কাউন্ট হয় যে 1 মাসে আপনি এত টাকা বেতন পাবেন।
কয়টা কাজ কমপ্লিট করলেন বা কয়টা কি, ওইভাবে কিন্তু কাউন্ট হয় না। কিন্তু ফ্রিল্যান্সিং জগতে যে কাজ করবেন সেই কাজের ভ্যালু হিসেবে আপনি কি আর্ন করতে পারবেন। পৃথিবীতে যে কোনো দেশের ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ থাকে। এটা কখন সুযোগ থাকে? যখন আপনি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করবেন। বুঝতে পারছেন? সহজভাবে বলতে ফ্রিল্যান্সিং হলো নিজের স্কিল সাথে কি যোগ করতে হবে? অনলাইন বা অফলাইনের ক্লায়েন্ট। ফ্রিল্যান্সিং করতে গেলে নিজের তো কাজ আগে জানা লাগবে, তারপর কি করতে হবে? অনলাইন বা অফলাইনের ক্লায়েন্ট যারা আপনাকে টাকা দিবে বা যারা আপনাকে কাজ দিবে, কাজটা যখন আপনি জমা দিবেন তখন আপনি কি হবেন? পাবেন ইনকাম। তাহলে ফ্রিল্যান্সিং এর তাহলে আপনি যদি অর্থ উপার্জন করতে চান, সর্বপ্রথম আপনাকে দক্ষ হতে হবে, তারপরে ক্লায়েন্ট পেতে হবে, তারপরে কাজ জমা দিলে তারপর ইনকাম পাবেন। এই জন্যই আপনাকে বলা হয়েছে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে কেন ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি একটা স্কিল। এই স্কিলটা থাকলে আপনি ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে আপনি ইনকামটা করতে পারবেন। কেন ফ্রিল্যান্সিং করবেন? সর্বপ্রথম ফ্রিল্যান্সিং আপনাকে দেয় স্বাধীনতা। চাকরির মতো সকাল 9টা থেকে বিকাল 5টা অফিসে বসে থাকতে হয় না। ফ্রিল্যান্সিং করলে আপনাকে এই নিয়মটা মানার দরকার পড়ে না। তারপর নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন। আচ্ছা, নিজের বস হওয়া, এখানে নিজের বস হওয়া, যাই হোক, কাজ, ক্লায়েন্ট বা পারিশ্রমিক সব কিছুই আপনি নির্ধারণ করবেন। মানে কোন কাজটা আপনি করবেন সেটা আপনি নির্ধারণ করবেন। কোন ক্লায়েন্টগুলোকে নেবেন সেটাও আপনি নির্ধারণ করতে পারবেন, এবং কত টাকা পারিশ্রমিক নেবেন এটাও কিন্তু আপনি নির্ধারণ করবেন। কিন্তু আবার এখানে সবকিছু কিন্তু আপনি নির্ধারণ করতেছেন, কিন্তু এখানে একটা জিনিস আবার মাথায় রাখেন, আপনি যে সবকিছু সিলেক্ট করবেন সেটা যে হয়ে যাবে তা কিন্তু না। আপনি এইটুকু বলতে পারেন যে 10টা কাজ আছে, 10টার মধ্যে আমি এতগুলো কাজ করবো না, আমি এই কাজটা করবো, এই জন্য আমি আবেদন করলাম। তারপর ওরা যদি আপনাকে অ্যাপ্রুভ দেয়, আপনি যদি কাজ করে নেয়, তাহলে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনার কাছে কিন্তু একটা সুযোগ আছে যে আপনি এতগুলো কাজের মধ্যে কোন কোন কাজটা আমি করব। তারপর কারোর অধীনে কাজ করার চাপ নেই। এখানে কি ফ্রিল্যান্সিং এ আপনার কোনো একজন বসের আন্ডারে আপনাকে কাজ করতে হচ্ছে না, যার কারণে ওইরকম কোনো চাপ নেই। যখন কাজ করতে মন চাইলো তখন কাজ করলেন, সকালে কাজ করলেন, বিকেলে কাজ করলেন। ক্লায়েন্ট মানে যে আপনাকে কাজ দিয়েছে সে কিন্তু দেখবে না যে আপনি কখন কাজ করতেছেন। ওর কথা, আমি আপনাকে টাইম বাইন্ডিং করে দিয়েছি, ওই সময়ের মধ্যে আমি কাজ পাইলেই হলো। বুঝতে পারছেন? বিশ্বব্যাপী কাজের সুযোগ মানে গ্লোবাল অপরচুনিটি। শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, পুরো বিশ্বের ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ থাকে। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এসব সাইটগুলো ব্যবহার করে, হ্যাঁ, এখানে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবল তা না, বিশ্বের বিভিন্ন দেশের মানুষগুলো এখানে অংশগ্রহণ করতেছে। কেউ কাজের খোঁজে, কেউ কাজ দেওয়ার খোঁজে। বুঝতে পারছেন? এখানে আপনারা বিভিন্ন বাংলাদেশ ব্যতীত অন্যান্য বিভিন্ন দেশের সাথেও কাজ করতে সক্ষম হবে। ডলার আয়। আন্তর্জাতিক মার্কেট প্লেসের সাথে ডলারে আয় করা যায়, যা স্থানীয় মুদ্রার চেয়ে বেশি মূল্যায়ন। এখন এই জন্য বলছিলাম তখন যে লোকালের থেকে অনলাইন যারা ফ্রিল্যান্সার তাদের একটু না প্রায়োরিটি বা পরিচিতিটা বেশি। কারণ যারা লোকাল মার্কেটে যারা কাজ করে, ধরেন যে আমাদের একটা নর্মাল একটা প্রতিষ্ঠানে যদি যায় বলে আমাদের একটু না মার্কেটিং করে দিই, দেখবেন আমরা কিপটে মানুষ, হ্যাঁ, কত কমে করা যায় সেইভাবে কাজ করি। কিন্তু ও যখন ওই বিদেশিদের হয়ে কাজ করবে, ওদের কিন্তু মানে ওদের সময়টা মানি হিসেবে কাজ করে। ওরা ওখানে যে সময়টুকু দিত তার থেকে ওর থেকে বড় কোনো প্রজেক্টে তার ওই সময় দিয়ে তার চেয়ে বেশি টাকা ইনকাম করে, যার কারণে আমাদের কাছে ও যে টাকা দিচ্ছে আমাদের কাছে কিন্তু ভ্যালু হিসেবে অনেক বেশি মনে হয়, কিন্তু ওদের হিসাবে ওটা কিছুই না। ওর থেকে ওই টাকা ওরা মনে বিভিন্ন জায়গায় খাবার বসে ওরা টিপস দেয়, এরকম সিস্টেম। এখন ওরা আমাদের কাজের বিনিময়ে কি দেয়? ডলার দিচ্ছে। আর ওদের যে ডলার, ওদের কাছে ওটা একটা সামান্য বিষয় ছিল,
কিন্তু ওই দেশের কারেন্সি আমাদের দেশেতে যখন রূপান্তর হয় তখন সেটা ভালো মানের একটা মুদ্রাতে মানে টাকাতে পরিণত হয়, যার কারণে আমরা মনে করি যে বেশি টাকা পাচ্ছি। আসলে কি আমাদের মুদ্রার মানটা ওদের দেশের মুদ্রার মানের থেকে কম, যার কারণে একটু আমাদের মুদ্রা একটু বেশি পাচ্ছি, এই আর কি। কিন্তু যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারা কি পায়? ডলার পায়। আর যারা লোকাল মার্কেটে কাজ করে তারা কি পায়? টাকা। এটা কি সবাই বুঝতে পারছেন? দক্ষতা বিকাশ, নতুন নতুন স্কিল শেখার সুযোগ থাকে। আপনি এই যে ফ্রিল্যান্সের জগতে থাকলে দেখবেন একটা কাজ করতেছেন, ঠিক আছে, এটা একটা নেশার মতন কাজ করে। দেখবেন কয়েকজন মিলে কাজ করতেছেন, অনেকগুলো মানুষের সাথে পরিচিত হবে, দেখবেন একজন আপনি দিয়ে বেশি টাকা ইনকাম করতেছে, আপনি কম টাকা ইনকাম করতেছেন। আমি বলবেন কেন? তখন দেখবেন যে ও এই কাজটা করে বেশি ক্লায়েন্ট পাচ্ছে, আপনি ওই কাজটা জানেন না, বিদায় ক্লায়েন্ট পাচ্ছেন না। তখন আপনার মধ্যে কিন্তু একটা নিজের মধ্যে একটা জুনুন তৈরি হয় বা ইচ্ছা শক্তি বৃদ্ধি হয় যে ও ওটাতে পাচ্ছে, প্লাস তুমিও ক্লায়েন্ট পাচ্ছে, তাহলে আমিও একটু চেষ্টা করি ওটা শেখার জন্য, তাহলে আমিও কি পাবো? ক্লায়েন্টগুলো পাবো। এই জন্য কিন্তু নতুন নতুন স্কিল শেখার সুযোগ থাকে। কারণ কি অনেকগুলো ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে বলে দেয় শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং জানলেই হবে না, একটু গ্রাফিক জানা লাগতে পারে বা একটু ওয়েব ডিজাইন, হ্যাঁ এসব একটু জানা লাগতে পারে। কারণ কি হ্যাঁ এসব কাজে এই জন্য আমাদের কি স্কিলগুলা ডেভেলপ করতে ইচ্ছা হয় বা করতে মন চায় বা করা দরকার পড়ে। প্রতিটি প্রজেক্ট থেকে অভিজ্ঞতা বাড়ে। এখন আজান দেখি প্রতিটি প্রজেক্ট থেকে অভিজ্ঞতা বাড়ে। এতে কি হয়? বিভিন্ন নতুন নতুন ক্লায়েন্টদের সাথে মিশতেছেন, নতুন মানুষদের সাথে মেশার ফলে ওই মানুষের চিন্তাধারা কি রকম একটা কাজ শেখা হয়ে গেল। ওই মানুষের সাথে আপনি কাজ করবেন, হ্যাঁ ওনার টেস্ট বা ওনার সাথে কিভাবে হ্যান্ডেল করতেছেন, হ্যাঁ এতে কি নতুন ভাবে মেশা লাগিচ্ছে না, নতুন ভাবে ওনাকে কনভিন্স করতে হচ্ছে, নতুন একটা অভিজ্ঞতা জাগে। প্লাস ওই মানে ওনার কথাবার্তার চাল চলনের ধরার প্রতি আপনি যে বুঝতে পারলেন যে কিরকম টেস্ট, ভবিষ্যতে ওই প্যাটার্নে যদি কেউ কথা বলে বা ওই রকম চিন্তা আপনার যদি কেউ কথা বলে তখন আপনি বুঝতে পারবেন না এইরকম ব্যক্তি বা এইরকম জিনিস চাইতে পারে, তাই না? কারণ আপনি এখানে যারা আছেন এখানে কিন্তু কেউ সেম বয়সী না, হ্যাঁ
আপনাদের সবাই সবার সাথে যদি মিশতে ধরেন তাহলে দেখবেন কারো চিন্তা ভাবনা দেখবেন একটু বাচ্চামো, কারো অ্যাডাল্ট, কারো টেকনোলজির প্রতি আকর্ষিত, কেউ সিরিয়াল, কেউ নাটক, গান বাজনা, এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। হ্যাঁ, জ্ঞান কিন্তু বিভিন্ন ভাবেই নেওয়া যেতে পারে। ওই ঠিক তেমন ওই ক্লায়েন্টেরও ওই রকমই হয়। মনে করেন ওর প্যাটার্ন, ওর শখ বা ও যেটার উপর আপনাকে কাজ করে নিচ্ছে। আবার এরকমও ধরেন আপনি লোকাল মার্কেটের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে টাকা যেভাবে পাচ্ছেন, হ্যাঁ, বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে কিন্তু সেম ওয়েতে টাকা পাবেন না, ওটারও কিন্তু একটু প্রসেস আছে। আবার অনেকে দেখবেন যে টাকাই পাচ্ছে না, ধরা খেয়ে গেছে, লস হয় না? এরকম বিভিন্ন অভিজ্ঞতা এখানে পাওয়া যায়। তারপর বিভিন্ন ফরেনারদের সাথে কথা বলার একটা অভিজ্ঞতা থাকে, ওর ভাষা আমার ভাষা ম্যাচ করতেছে না। হ্যাঁ, এখানে আপনাদের কি পারে? অভিজ্ঞতা পারে। কেরিয়ার গঠনের সুযোগ। শুরুতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে পরে নিজেই এজেন্সি তৈরি করা যায়। মানে আপনি যদি শুরু থেকে একজন নর্মাল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলেন, তারপরে যখন আপনি খুব ভালো একটা পর্যায়ে চলে গেলেন, আপনি সেই ক্ষেত্রে ধরলেন যে না, এখন আমি ভালো ক্লায়েন্ট পাচ্ছি, আমার একা সম্ভব হচ্ছে না, আমি চাইলে একটা টিম গঠন করে একটা এজেন্সি দিয়ে রাখতে পারি, আমার আন্ডারে আরো বেশ কিছু মানে ফ্রিল্যান্সার তৈরি করে নিলাম যারা আমার হয়ে কাজ করে দিবে, হয় না? দীর্ঘমেয়াদে উদ্যোক্তা হওয়ার সুযোগ। আপনি যখন একটা আইটি সেক্টর খুলবেন, আইটি ফার্ম দিবেন বা এজেন্সি খুলবেন, সেগুলো কি দীর্ঘমেয়াদী না? আচ্ছা, দীর্ঘমেয়াদী এখানে উদ্যোক্তা কেন? আপনি এই যে একটা বিল্ডিং নিলেন, ভাড়ায় হোক, হ্যাঁ, বিল্ডিং যেটা নিলেন সেটা তো ওই যে আপনার 5 বছর বা কয়েক বছর মেয়াদি নেওয়া লাগে, তাই না? প্লাস হ্যাঁ, যেটাই আপনি যেটা করেন, প্লাস আপনার যে রুমটা এটা ডেকোরেশন করা লাগতেছে, পিসি কেনা লাগতেছে, হ্যাঁ, ইন্টারনেট ব্যবস্থা রাখতে হচ্ছে, লোক রাখতে হচ্ছে, হ্যাঁ, ডেকোরেশন করা লাগতেছে, প্রজেক্টর নেওয়া লাগছে, অনেক কিছু যে সামগ্রী কেনা লাগছে। এলে কি ওই 2-1 দিনের জন্য আপনি খরচ করতেছেন? এলে কিন্তু দীর্ঘ দিন ধরে চালাতে চাচ্ছেন, এই জন্যই তো এখানে একটা দীর্ঘমেয়াদী উদ্যোগ মানে উদ্যোক্তা হওয়ারও সুযোগ থাকে। এবং আপনি যখন এই আইটি ফার্ম খুলে রাখবেন, হ্যাঁ, তখন কিন্তু এটা আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। আপনি আগে একা কামাতেন, এখন আপনার কিছু মানে লোকবল থাকবে যাদের দিয়েও আপনি আরো বেশি ইনকাম করতে সক্ষম হবেন। সীমাহীন ইনকাম। সীমাহীন ইনকাম। চাকরির মতো নির্দিষ্ট বেতন নাই। চাকরিতে থাকলে 1 মাস পর আপনার যে বেতন আপনি কিন্তু তাই পাবেন, যদি না আপনার বস নতুন করে ইনক্রিমেন্ট করে বেতনটা বাড়ায় বা কোনো রকম ঈদের বোনাস বা আলাদা কোনো বোনাস দিচ্ছে, তার আগ পর্যন্ত কিন্তু আপনার বেতন কিন্তু সেমই থাকে, তাই না? সর্বদাই সেম থাকবে। এটা বাড়ে হয় ইনক্রিমেন্ট হিসেবে, না হয় বিভিন্ন রকম বোনাস। এই দুইটা সেক্টর বাদে আপনার বেতন যা তাই থাকে। কিন্তু এই ফ্রিল্যান্সিং যারা করে তাদের কিন্তু বেতনের কোনো সীমা নাই। ও যতটা কাজ করবে ততটা ইনকাম পাবে, যত বেশি কাজ করবেন তত বেশি আয় হবে। সংক্ষেপে, চাকরির মতো নির্দিষ্ট সকাল 9টা থেকে বিকাল 5টার সময় নেই, নিজের সময় মতো কাজ করা যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ পাওয়া যায়। ডলার বা বিদেশি মুদ্রা আয় করার সুযোগ থাকে। যাদের সৃজনশীলতা বা টেকনিক্যাল স্কিল আছে তাদের জন্য বিশাল সম্ভাবনা। যাদের এই সৃজনশীল জ্ঞানটা আছে, মানে সময়ের সাথে তাৎক্ষণিক পরিস্থিতির সাথে খাপ খেয়ে নেওয়ার সুযোগটা যাদের আছে বা এই ক্ষমতা যাদের আছে তাদের, এবং টেকনিক্যাল জ্ঞান মানে হয় আইটি সেক্টর বলেন বা অন্যান্য যে কোনো সেক্টর হোক, যাদের এই স্কিল পার্টটা আছে, টেকনিক্যাল স্কিল, তাদের জন্য এখানে বিশেষ সুযোগ আছে বা বিশাল সুযোগ আছে। তারা এখানে করে খেতে পারবে। কথাগুলো কি বুঝতে পারছেন? এগুলো কি দরকার আছে? এগুলো কিন্তু আপনাদের এমসিকিউতে আসে, বুঝতে পারছেন? এই রিলেটেড করে প্লাস এটা আপনাদের জীবনেও কাজে লাগবে, এই হিসাব করে দেওয়া হয়েছে। তারপর আছে কি ভবিষ্যৎ সম্ভাবনা। ফ্রিল্যান্সিং জগতে কি আদৌ কি ভবিষ্যৎ সম্ভাবনা আছে কি নাই? ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্বব্যাপী বা বাংলাদেশের প্রেক্ষাপটে নিচে ব্যাখ্যা করলাম। গ্লোবাল কনটেক্সট মানে বিশ্বব্যাপী।
চাহিদা বাড়ছে। বিশ্বের প্রায় 80% কোম্পানি রিমোট বা ফ্রিল্যান্সিং ব্যবহার করছে। রিমোট জিনিসটা কি বলতে পারেন? যেটাই ফ্রিল্যান্সিং সেটাই রিমোট, মানে যেটা আমি আমার রুম থেকে বা বাসা থেকে করতে পারতেছি এটাই রিমোট। হ্যাঁ, আচ্ছা, রিমোট দিয়ে কিন্তু আমরা হচ্ছে ইয়া করতে পারি, কন্ট্রোলও করতে পারি, এক পিসি থেকে আরেক পিসিতেও যেতে পারি, ওই পিসির মানে ভিতরে ঢুকে কাজ করতে পারি। আচ্ছা, বিশ্বের প্রায় 80% কোম্পানির রিমোট বা ফ্রিল্যান্সিং ব্যবহার করছে। এখন এটা দিয়ে ওরা দূর থেকে নিজেরাই কন্ট্রোল করে নিতে পারছে, দূর থেকে। আর ওই গতানুগতিক ভাবে এরকমও দেখবেন বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম অনেক কোম্পানি আছে যারা খালি জাস্ট এরকম একটা ছোট্ট একটা রুম নিয়ে, এটাই ওদের কোম্পানি, যেটার মধ্যে কোনো মানে কর্মী আছে তাদের কারোরই আসা দরকার পড়ে না। কারণ কি, তারা সবাই ফ্রিল্যান্সারদের রেখে দিচ্ছে, তারা তাদের বাসায় থেকে কাজ এখানে ডেলিভারি দেয়, এখান থেকে সেখানে পাঠিয়ে দেয়। এটা বাইরের উন্নত বিশ্বে হয়, বাট আমাদের দেশে কি মানে করে এইটুকু দেখাই যাবে। একটা মানে শোরুম বা ইয়েগুলোতে দেখবেন ইনকাম যতটা না হোক তার থেকে কিন্তু জাঁকজমকপূর্ণ পরিবেশটা অনেক বেশি। আচ্ছা, বিশ্বের আরো ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং বা ভিডিও এডিটিং এদের চাহিদা খুব বেশি। মানে বিশ্ববাজারে বলেন আর বিশেষ করে হ্যাঁ, এদের কিন্তু চাহিদা খুব বেশি। আপনারা চাইলে এগুলোর মধ্যে যে কোনো একটাকে মানে মানে কি বেস ধরে আপনি কাজ করতে পারেন, যে কোনো একটার উপর বেস। এই জন্য ধরতে বলতেছি সবকিছু শেখার দরকার কি, আগে একটাকে সুন্দরভাবে শিখেন এবং ওটাতে গুরু হন। বুঝতে পারছেন? যেটা শিখবেন ওটাতে এমন ভাবে শিখেন যে ওখান থেকে যে কোনো কাজ আসে আপনি যেন পারেন, বা কোনো কাজ যদি করতে নাও পারেন কিছু সময়ের মধ্যে যেন সেটা রিকভারি করে বা কোথায় থেকে ওই নলেজটা আপনি নিতে পারেন, সেই জ্ঞানটা যেন থাকে। একটা মানুষ যে সবকিছুই পারবে তা কিন্তু না, সে হতে পারে সেই কাজটা পারলো না, কিন্তু ওই জিনিসটা, ওই যে প্রবলেম যেটা তৈরি হয়েছে, যেটাও পারতেছে না, সেই প্রবলেমটা যে সলভ করার যে ক্ষমতা এটাও থাকতে হবে। এই জন্যই তো ফ্রিল্যান্সার বা ও মার্কেটার। একটা সাধারণ ব্যক্তি যদি জানতো যে এই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা কিভাবে ঠিক করা লাগে এইভাবে, তাহলে তো আর আপনার কাছে আসতো না। আপনার কাছে কেন আসছে? হয় আপনি জানেন, না হয় এই সমস্যাটার সমাধান আপনি নিজেই খুঁজে বের করে তাকে দিতে পারবেন। বুঝতে পারছেন? ইনকামের সুযোগ, ফ্রিল্যান্সাররা ডলার ইনকাম করছে যা অনেক বেশি। অনেক বেশি কেন? এই যে আমাদের দেশে যখন টাকায় রূপান্তর হয় পরিমাণটা বাড়ে, এই জন্য বেশি। ডলার বেশি দেয় না, বরঞ্চ ওদের লোকাল এরিয়াতে যাবেন। হ্যাঁ, আমাদের কাছে আপনাদের অনেকে মনে হতে পারে যে না আমাদের তাহলে প্রচুর টাকা দিচ্ছে, তা না। আপনারা ওদের লোকাল এরিয়াতে যাবেন, ওখানকার যে প্রার্থী মানে আমাদের মতন এখানে আমাদের দেশে আমাদের যেরকম লোকের চাহিদা আছে না, ওই দেশে তো লোকের চাহিদা আছে, বা ওই দেশের লোকের তো কর্মীরা আছে। ওখানে যারা এরকম ডিজিটাল মার্কেটিং যারা কাজ আছে, তারা দেখবেন কেউ $500 নিচে কাজই করবে না। বুঝতে পারছেন? সেখানে আপনি দিয়ে $150 $200 দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তাহলে $300 সেভ হচ্ছে না? এই জন্য আপনি দিয়ে করে নিচ্ছেন। আর আপনি তো দেখবেন $200 দিচ্ছে, তারপর বলবেন যে আপনার এই কাজটা আমি আর সুন্দরভাবে করে দিব, 200 দেওয়া লাগবে না, আমাকে হচ্ছে 170 দেন, 160 দেন। এই আপনি দিচ্ছেন 7 দিন, আমি 4 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো। দেখছি আরো সময় কম সময়ের মধ্যে করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো বিষয়ে জ্ঞান পাবেন যে কিভাবে এগুলোকে ঠিক করা যায়। অবশ্য কি যেগুলো অনেক আগে থেকে নষ্ট হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে ঠিক করা লাগে, একবারে ঠিক হয় না। একদিনে তো আর এরকম না যে এখানে এখন যদি বাংলাদেশ যদি বলে যে এই চুরি এটা এগুলো ঠিক করার জন্য উপায় কি, একবার সব করে চোরে বের করে নিয়ে এসো, নিয়ে এসে হাত কেটে ফেলে দাও, এইভাবে তা ঠিক করা সম্ভব না। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে চোরের হাত থেকে বাঁচানোর জন্য এখানে দারোয়ান রাখা হচ্ছে, সে নতুন করে চুরি করা শিখতেছে, তাহলে চোরের সংখ্যা বাড়তেছে। আমার একটা আঙ্কেল স্যার ফ্রিল্যান্সিং করে, স্যার বলতেছে যে মানে এখনকার মানে ছেলেপেলেরা মানে
ইয়ে দিয়ে লেখছে যে মানে এই কম টাকায় করে দেবে, কিন্তু বলছে যে আমার তো অভিজ্ঞতা আছে যে এই কাজটা কত দিনে করব এবং কি সময় লাগবে সেটা তো আমি জানি, কিন্তু বিদেশের বাইরে দেখতেছে যে এরা কমে করে দিচ্ছে, ওদেরকে কাজ দিচ্ছে কিন্তু ওরা করতেও পারতেছে না, যারা নতুন দিচ্ছে তাদেরও লস, মানে মার্কেটটাও নষ্ট, পুরাতন যারা তারাও কাজ পাচ্ছে না। সেজন্য এখানে কিন্তু একটা স্ক্যাম হয়, এটা কি জানেন? যারা ডাটা এন্ট্রির কাজ করে, হ্যাঁ, তাদের দ্বারা কিন্তু একটা স্ক্যাম হয়। এখানে তাদেরকে বলে না যে স্যাম্পল পাঠাও, হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল নিয়ে আর পেমেন্ট করে না, কারণ আপনার সাথে একবারে কাজ করতেছে না, আপনার সাথে আরো অনেকজনের সাথে কথাবার্তা হয় না। ওদেরকেও বললো যে আপনি, আচ্ছা আপনাকে আমি কাজ দিব, হ্যাঁ ঠিক আছে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি আদৌ কাজ পারেন কিনা আমার একটু স্যাম্পল দিয়ে দেখান। ধরেন আপনাকে, আচ্ছা এখানে তো 300 পেজ আছে, আপনি শুরু থেকে দিতে চাইছিলাম, কিন্তু দেখ আপনাকে মাঝখান দিয়ে দেখি আপনি কাজটা বুঝেন কিনা, যেখান থেকেই দিই কাজ তো পারবেন তো। ধরেন ওকে মাঝখান থেকে 170 থেকে 80 পর্যন্ত পেজ দিল, এরকম করে অনেকগুলো ব্যক্তিকে তার পর্যায়ক্রমে পরে পরে এগুলো দিয়ে দিল। সবাই যখন কাজটা দেখার জন্য তাকে দিয়ে দিল, তখন ও কি করলো, কাজটা নেওয়ার পরে বলতেছে না আপনার কাজটা তো আমার ভালো লাগলো না, আপনার তো এইভাবে, আপনি তো কেবল নতুন নতুন কাজ করতেছেন, এইভাবে তো ফন্টগুলো ঠিক করা হয়নি, বিভিন্ন এক্সকিউজ দিয়ে না আপনার সাথে কাজ করা যাবে না। এইদিকে ওই রকম মানে, হ্যাঁ এরকম যেরকম মানুষ পাইছে এরকম আরো অনেকজনের কাছ থেকে কাজ করে নেওয়ার কিন্তু ওর পুরোটা ফুললি হয়ে যায়, এটা কিন্তু হয়। এর জন্য আমাদের ওই যে লাস্টে আছে না, অরিজিনাল আর হচ্ছে মানে ভুয়া চেনার কিছু উপায়, আমাদের টিপস রাখতে হবে। আচ্ছা, মাধ্যম ও উচ্চ আয়ের দেশগুলো ক্লায়েন্টের প্রতি প্রজেক্টে ভালো পারিশ্রমিক দেয়। এখানে যে বলছে ভালো আয়ের পারিশ্রমিক দেয় মানে ভালো অর্থ দেয়, তার পিছনের কারণটা কিন্তু আমি বললামই। ওদের লোকাল এরিয়াতে যে ওই কাজটা করে, আপনার ওখানে $500 দেওয়া লাগতো, সেখানে আপনাকে ও $300 দিয়ে পাওয়া যাচ্ছে। আপনার এলাকায় ওই কাজ করতে দেখবেন 50-60 টাকা দিলেই হয়ে যায়, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে প্রচুর টাকা দিচ্ছে, কিন্তু ও লোকাল এরিয়াতে চিপ রেট পাইছে। এবার আপনি আপনার মানে এরিয়া থেকে ওখানে হায়ার রেট পাইছেন, এটাই পার্থক্য। সবাই সবার দিক থেকে ঠিকই আছে, কেউ লস প্রজেক্টে নাই। হ্যাঁ, ও যেখানে $500 খরচ হতো সেখানে 200-300 মধ্যে পেয়ে গেল, আবার এইদিকে যেটি আপনি ওই 600-700 টাকা পেলেননি সেটি $200-300 পেয়ে গেছেন। ইরি বাবা। ক্যারিয়ার গ্রো, ফ্রিল্যান্সিং থেকে পরবর্তী ধাপ ডিজিটাল এজেন্সি বা স্টার্টআপ শুরু করা যায়। মানে এই ফ্রিল্যান্সিং এ পরবর্তী ধাপই হচ্ছে আপনি যখন এখানে দেখেন একটা ভালো মার্কেট প্লেস তৈরি করে নিছেন, যখন আপনি হিউজ পরিমাণে কাজ পাবেন, বুঝছেন, আপনার কিন্তু ওখানে থাকে একটা পোর্টফোলিও তৈরি হয়ে যায় যে আপনি এই পর্যন্ত কত ডলারের কাজ করছেন, বা কতগুলো ডেলিভারি দিচ্ছেন, বা কতগুলো এখন কাজ পাইছেন, একটা পেন্ডিং এ থাকে। এখান থেকে লোকজন কি বুঝতে পারে যে আপনি সত্যি কাজ পারেন বা আপনার সাথে কাজ করে ওরা বিশ্বস্ত ব্যক্তি। ফার্স্ট টাইমে যারা অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু সহজে কাজ পায় না, কারণ কি, তারা ট্রাস্ট অর্জন করতে পারেনি। আচ্ছা যাই হোক, ওগুলো পরের বিষয়, ওগুলো তেমন না যায়। এই যে যখন দেখবেন অনেকগুলো কাজ পেয়ে গেছেন, তখন দেখবেন যে আপনার কাজের পরিধি কিন্তু বাড়তেছে, তখন আপনি কিন্তু নিজে একা ওই কাজটা সম্পূর্ণ নাও করতে পারেন, বেশি কাজ নিলেন, সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি আপনার লোকবল দিয়ে কাজটা করে নিলেন। এই জন্য আপনি কি করতে পারেন, একটা এজেন্সি খুলতে পারেন। অনেকেই কিন্তু খুলতেছে। কে খুলছে? আপনারা খুলছে? এর লোক লাগবে নাকি বলেন, আমি এখানে একটা সিভিটা ড্রপ করে আসি। হ্যাঁ বুঝুন না? হ্যাঁ 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 দিয়ে। আচ্ছা, না না, আপনারা ওখানে চাইলে আমাকে নিতে পারেন, সমস্যা নাই। আমি একটু না মানে বেতন না হয় একটু কমে দিয়েন, হ্যাঁ, আমার নতুন করে কাজ শেখা হবে, নতুন একটা অভিজ্ঞতা হবে, নতুন একটা টিম মেম্বারদের সাথে মেলামেশা হবে। সত্যি কথা বলতে আমরা এই প্ল্যাটফর্মে আসার পিছনের কারণটাই হচ্ছে এটা, যে নতুন মানুষদের সাথে মেলামেশা। হ্যাঁ ছবি তুলবো, আচ্ছা ছবি তুলবো একটু পরে।
তারপর অনলাইনে রিমোট কাজের জন্য অভিজ্ঞতা ও আন্তর্জাতিক চাকরিতেও কাজে লাগে। তারপর ছবি তুলে নেব। আচ্ছা, শুধু কি বিদেশে আছে, দেশে নাই? দেখি দেশে তরুণদের জন্য বিশাল সুযোগ। দেশে হাজার হাজার তরুণ অনলাইনে ফ্রিল্যান্সিং করছে। আচ্ছা, অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছে, ভালো। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট শহরে ডিজিটালের দক্ষতা বাড়তিছে। মানে জরিপ করে দেখা গেছে এসব এলাকায় যারা তরুণ যারা ফ্রিল্যান্সার আছে তাদের কি সংখ্যা ধীরে ধীরে কি বাড়তিছে। অর্থনৈতিক অবদান। বাংলাদেশি ফ্রিল্যান্সাররা বছরে 500 মিলিয়ন প্লাস রেমিটেন্স আনছে। রেমিটেন্স কি? আচ্ছা, এরা কি করতেছে? 500 মিলিয়ন মানে ডলার আনতেছে। তাহলে কি দেশের জন্য উন্নতি হচ্ছে না? অবদান রাখতেছে না? আচ্ছা, ফ্রিল্যান্সিং আন্তর্জাতিক মার্কেট প্লেসে দেশের সুনাম বাড়াচ্ছে। বর্তমানে কিন্তু এই ফ্রিল্যান্সিং জগতে কয়েকটা দেশের নাম উঠে এসেছে। তার মধ্যে কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ভারত এদের কিন্তু নাম বেশি উঠে আসছে। কারণ কি বলতে পারেন? বেকারের সংখ্যা বেশি, প্লাস হচ্ছে এরা কি ওই মনে করেন নিজের দেশে ওই মানসম্মত ইনকাম পাচ্ছে না, এই জন্য ওরা এই জগতে আসতেছে। আর যারা ধরেন সিঙ্গাপুর বলেন বা হচ্ছে দুবাই বলেন বা হচ্ছে আপনার কি জাপান বলেন, এই দেশের লোকজন কিন্তু অতটা এর প্রতি ইনভলভ না। ওরা কি করতেছে? কাজ করার জন্য লোক নিচ্ছে, কাজ ওরা করতেছে না, কারণ ওদের ইনকামের সোর্স অনেক বেশি আছে, আর ইনকাম করতেছে। বরং এগুলো কাজ ওদের করলে ওই যে পরিমাণ ইনকাম করতে সেটা কমে যেতে পারে, এই জন্য ওরা এসব কাজগুলো, ছোট মোটো কাজগুলো এদিক দিয়ে করে নিচ্ছে। জনপ্রিয় স্কিল। এখানে বেশ কিছু জনপ্রিয় স্কিলের নাম বলা হলো। গ্রাফিক ডিজাইন, এটা কিন্তু অনেকের পছন্দনীয়। ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও, কন্টেন্ট রাইটিং। আচ্ছা, নতুন শিক্ষার্থী বা ক্যাডাররা সহজেই অনলাইনে প্রজেক্ট পেতে পারে। ঠিক আছে, কথাটা বুঝলাম, কিন্তু আদৌ কি সম্ভব? সহজে কিন্তু এটা পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, নতুন শিক্ষার্থী বা কোডাররা সহজেই অনলাইনে প্রজেক্ট পেতে পারে। কখন? তারা স্কিল পাইছে, লোকাল এরিয়াতে কাজ করেছে, সেটা যখন পোর্টফোলিও হিসেবে রাখবে, প্লাস সে কোন কোন বিষয়ে দক্ষ সেটা যখন ভালোভাবে উপস্থাপন করতে পারবে, তখনই সে পাবে। কারণ যে কোনোদিন শুরুই করেনি, হ্যাঁ, সে যদি মার্কেট প্লেসে যদি নাই করতে পারে, হ্যাঁ, তাহলে এতগুলো যে ফ্রিল্যান্সার যারা আছে তারা আসলে হয়ে থেকে শুরুটা কোনো না কোনো ভাবে করা লাগছে। ওরা ফার্স্টে বুঝাতে হয়েছে। যদি একবার আপনি ভালোভাবে যদি বুঝাতে পারেন, একটা বা দুইটা কাজ যদি নিতে পারেন, তারপর থেকে আপনার জন্য দ্বার প্রান্ত খোলা। কিন্তু প্রথম এক দুইটা কাজ পাওয়াটাই আপনাদের জন্য টাফ হয়ে যায়, তাই না? অবশ্য বিভিন্ন প্রতিষ্ঠান দেখবেন তারা করে কি, তাদের নিজস্ব সাইট থেকে কিছু কাজ দেয় আপনাদেরকে, বলে না কিছু কাজ ধরিয়ে দিব। আসলে কাজ ধরিয়ে দেব বলতে কি, ওরাই ওই কাজটা ওদেরকে দেয়, দিয়ে কাজটা করে নেয়। বুঝতে পারছেন? এখন এরকম ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিচ্ছে। কি কাজ? যে 1000 ডলার দিল যে আমাকে এই বগুড়ার মধ্যে যতগুলো হাসপাতাল আছে সব করার ডিটেলস, নাম, লোকেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ওটার মালিককে তার নামটা লিখে দিতে বলছে। এই ডাটা এন্ট্রি কাজ দিচ্ছে। হ্যাঁ, 1000 ডলার দেবে, ঠিক আছে। আপনি ওই কাজটা নিলেন, নেওয়ার পরে আপনি আবার নতুন করে আবার ওই কাজটা ছাড়লেন 500 ডলার দিয়ে, সেই কাজটা আবার এক থেকে করে নিলেন। এখন ওখানে তো অনেকজন তো আবেদন করবে, হ্যাঁ, কাজ করতে চাইবে। আপনি একে রিকমেন্ড করে এর কাজটা বাড়িয়ে দিলেন, দিয়ে একে আবার কি করলেন, রেটিংটা বাড়িয়ে দিলেন, কমেন্ট ইয়েটা বাড়িয়ে দিলেন, না এ খুব ভালো কাজ করছে, ইয়েটা সবকিছু দিয়ে রেখে দিলেন।
বুঝতে পারলেন? এর ফলে হয় কি, মনে করেন এর একটা কাজটা পেয়ে গেল, তখন ওই নতুন বাইরের দেশের মানুষগুলো করে কি, মনে দেখলো যে এ তো কাজ পাইছে। বুঝতে পারছেন না স্যার? আবার হ্যাঁ, শুধু এরা তাই করে না, এরকমও আছে বিভিন্ন বাইরের দেশের ক্লায়েন্টদের সাথেও হচ্ছে এর সম্পর্ক থাকে এই প্রতিষ্ঠানগুলোতে। ওরা তখন করে কি, যে এটা আমাদের ট্রেনি, এই কাজটা পারবে, আপনি একে দেন, এইভাবে রেফার করেও কিন্তু অনেক সময় কাজটা দিয়ে দেবে। এইভাবে কিন্তু ওই যে অনেকগুলো বলে না, আপনাদেরকে আমরা কাজ ধরিয়ে দিব, এইভাবে কাজটা ধরিয়ে দেয়। এছাড়া সহজে কিন্তু কাজ পাওয়া সম্ভব না। কেউ কি বলতে পারেন যে সহজে কাজ ধরে পাওয়া যায়? আপনারা তো মনে হয় যে 4 মাস ধরে তো শিখছেন, কাজ কি সহজে ধরে পাওয়া যায়? ওরা দুইটা অপশনটা ব্যবহার করে বিধায় আপনাদের কাজটা শুরু হয়। হয় ও নিজে আপনি কোনো একটা কাজ দিবে, দিয়ে আপনার রেটিংটা বাড়িয়ে নিবে, না হয় ওদের বিদেশি যেসব ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে যাদের সম্পর্ক খুব ভালো, তাদের কাউকে দিয়ে আপনার ওই কাজটা দিবে। তখন দেখাবে যে কই থেকে কাজ পাইছে, ইউএস থেকে পাইছে, বাইরের দেশ থেকে পাইছে, তার মানে কি একে কাজ দেওয়া যায়। এখানে আমি কয়েকটা মানে পজিশনে মানে চিনি, যাদের নামটা খালি বলতেছি না, মানে মুখের মধ্যে খালি বারবার আসতেছে তাদের কথা, কারণ তাদের সাথে আমি ইয়ে করছি তো, তারা একদম বলছে যে সমস্যা না, একদম মানে ইউএস বলেন, সিঙ্গাপুর বলেন, যেখান থেকে ক্লায়েন্ট লাগবে, যে এই দেশের ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন সেটার ইয়া লাগবে, ও একদম ওখান থেকে করে নিয়ে দিবে। কারণ ওদের ক্লায়েন্ট আছে, এতটাই ভালো সম্পর্ক যে মানে মার্কেট প্লেস ব্যতীত ডাইরেক্ট ইমেলের মাধ্যমে বা ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে কাজ চলে ওদের, যে একদম যে ফাইবার বা আপওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে তা না, মানে সম্পর্কে এতটাই আন্তরিক হয়ে গেছে। সরকার বা প্রতিষ্ঠান সমর্থন, এনএসডিএ, বিএএসআইএস, আইসিটি মিনিস্ট্রি বিভিন্ন ফ্রিল্যান্সিং বা ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ দিচ্ছে। এখানে এই যে বিভিন্ন সাইটগুলোর নাম বলছে না, বা বিভিন্ন সংস্থার নাম বলছে না, এরা কি করতেছে, এই বাংলাদেশি মানুষদের এই ডিজিটাল মানে ফ্রিল্যান্সিং জগতে আনার জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে। আপনারা যে শিখতেছেন, এটা কারা আয়োজন করছে? এনএসডিএ। তাহলে বুঝতে পারলেন, তাদেরও কিন্তু নাম এখানে উল্লেখ আছে। আর ওই যে আপনার স্কুল কলেজে বা হচ্ছে অনার্সে মানে ইন্টারে আইসিটি বই পড়ছেন না, ওটা কিন্তু আইসিটি মিনিস্ট্রি ওরা ঠিক করে দিচ্ছে। কারণ আপনার স্কুল কলেজে যে বইটা পড়তেছেন না, ওটা কিন্তু ওদের তৈরি করা, ওদের রিকোয়ারমেন্টে, যে মানে ইন্টারের বাচ্চারা, মানে ইন্টারের বাচ্চা তো থাকে না, পোলাপান, হ্যাঁ, ওরা কি শিখবে, হ্যাঁ, ওই সময় দেখবেন ওই যে আপনার বাইনারি, অক্টাল, ইয়েতে এগুলো, তারপর এইচটিএমএল, হ্যাঁ, সি প্রোগ্রামিং, হ্যাঁ, এগুলো ওদের শেখায়। মানে কি ওদের মাথার মধ্যে কোন কাজটা ঢুকতে পারে সেই হিসাব করে কিন্তু ওদের শেখানো হয়। আচ্ছা, বিভিন্ন ফ্রিল্যান্সিং হাব বা কোচিং ইনস্টিটিউট তরুণদের সহায়তা করতেছে। কি সহায়তা করতেছে? এই ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে। আমরাও টুকটাক মনে চেষ্টা করতেছি আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা দেওয়ার, যেটুকু জানি। কিছু কি ধারণা পাচ্ছে না তো? জি জি পাচ্ছি। অনেক সময় তো মনে হয় যে কেউ কিছু পাচ্ছে না, মনে হয় তা তো নিবই। কিন্তু 2 দিন আগেও আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে ফোনটা সবাই সামনে রাখতে। তার পিছনে কারণ, তার বিগত আগের দিন আপনারা অনেকে ফোন চালাচ্ছিলেন, এই তারপরে 2 দিন, ওই তারপরের দিন দেখলাম যে আপনারা ফোন মানে পরে বললাম যে ফোনটা নিয়ে নেন, তারপরে আপনারা ফোন আর ব্যবহার করেননি। কারণ আমি আপনাদের বুঝতে পারলাম যে আপনারা হচ্ছে ফোন বুঝতে পারছেন, ফোন চালানোর কারণে ফোনের ওটা শাস্তি ছিল, কিন্তু আবার আপনারা সেই পন্থায় চালু করছেন। আবার কি সবার ফোন সামনে রেখে দিতে হবে? আচ্ছা, সংক্ষেপে বিশ্বে ফ্রিল্যান্সিং চাহিদা ক্রমশই বেড়ে চলছে। বাংলাদেশের তরুণদের জন্য সীমাহীন সুযোগ, বিশেষ করে যারা বিদেশে মার্কেটপ্লেসে কাজ করতে চায়। অভিজ্ঞ ও দক্ষ ফ্রিল্যান্সাররা উচ্চ আয়ের সম্ভাবনা, নিজের ব্যবসা শুরু করার পথ পাচ্ছে,
2026 থেকে 25 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বে 80%-এর বেশি কোম্পানি রিমোট বা ফ্রিল্যান্সার ব্যবহার করছে। এটা তো গ্লোবাল রিপোর্ট, এটার প্রতি আমি এখন অতটা ইয়ে না। আচ্ছা, বাংলাদেশ ও ভারত ফ্রিল্যান্সার সর্বারে শীর্ষে অবস্থান করতেছে। অন্যান্য দেশে কি হচ্ছে, জনসংখ্যা নাই, চীনে জনসংখ্যা নাই, তো ওই দেশে ফ্রিল্যান্সাররা নাই কেন? হ্যাঁ, ওদের দেশে মনে করেন একটা মনে করেন যদি বলেন না একটা নতুন কিছু আবিষ্কার করে, মনে করেন একটা কলমে সুন্দর করে একদম ব্যতিক্রম উপায়ে তৈরি করে একদম সেই ওদের যদি দেখান যে এটা বানাইছি, মনে করেন ওরা কিনে নিল, নেওয়ার পরে এমন অপারেশন চালাবে ওটার পর, হ্যাঁ 2-3 দিনের মধ্যে দেখবেন ওটার জেরক্স কপি বানিয়ে দিচ্ছে আপনি, তাও কম করেছে, ওই রকমই সেম কাজ করবে। তাহলে কি ওরা কি আমাদের থেকে পিছিয়ে আছে? ওরা অনেক আগে আছে, বিধায় এদের আর ফ্রিল্যান্সিং এর দরকার নেই। ওরা নিজেরাই ভালো পরিমাণে ইনকাম করতে পারতেছে, যার কারণে আমাদের এরকম প্ল্যাটফর্মের দরকার নাই। যখন আপনারা দেখবেন এই ফ্রিল্যান্সিং করে দেখতেছেন লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ঠিক আছে, অনেকে করতেছে। এখন আপনি এই ফ্রিল্যান্সিং না করেই নিজের ব্যবসা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, তাহলে কি আর আপনি কি ওই ফ্রিল্যান্সিং জগতে আসতে যাবেন? যারা দেখবেন বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস, এগুলো অনেক সেক্টরের মালিক, হ্যাঁ কোটি কোটি টাকা ইনকাম করছে, তারা কিন্তু আর ফ্রিল্যান্সিং এর কথা শুনে ওইলো মানুষ করে ইংরেজি কবি, এই আজ থেকে আর নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেলে কি করবো? মানে ওদেরও কিন্তু এক্সকিউজ, মানে ওদেরও কথার মধ্যে কিন্তু একদম ভুল তা না। এই যে আমরা ইন্টারনেট ইউজ মানে অনলাইন আছি, অনলাইনের শুরুটা কি দিয়ে? ইন্টারনেট দিয়ে। ইন্টারনেট বন্ধ থাকলে আপনি কাজ রেবে দিতে পারবেন? এই যে দেশের মধ্যে একবার ঝামেলা হলো, ইন্টারনেট বন্ধ করে দিল না, ওই সময় যারা ফ্রিল্যান্সিং ছিল তাদের অবস্থা কেমন হয়েছে? যারা টাইম ছিল যে এই টাইমের মধ্যে ওদের কাজটা ডেলিভারি দেওয়া লাগবে, তাদের অবস্থা কেমন হয়েছে? দিতে পারছে? ওদের একটা রং ইনফরমেশন হয়নি? এখন তাদের সবচেয়ে কষ্টদায়ক মানে তারাই যারা ধরেন প্রজেক্ট ছিল লং ডেট, মানে 2-3 মাস ধরে কাজ করছে, কাজ করে ওই সময় ডেলিভারি ডেটটা পড়ে গেছে, আর ওই কোম্পানিরও 12টা মানে একটু বিপদে পড়ে গেছে যে এতদিন ধরে কাজ করে নিয়ে শেষ মুহূর্তে আসে ফাইনাল রিপোর্টটা নিতে পারি হয়েছে। এরকম ভোগান্তি হয়। কিন্তু লোকাল মার্কেটে যখন আপনারা ব্যবসা করবেন তখন কি আপনার এই সমস্যা হবে? আপনিও বাড়াতে পারতেছেন, ও বাড়াতে পারতেছে, সমস্যা কি? খালি করোনার মতন একটা নতুন ভাইরাস না আসলেই হলো। করোনা আসে কিন্তু আবার দেশের মধ্যে কিন্তু ফ্রিল্যান্সারদের কিন্তু চাহিদা বাড়িয়ে দিয়েছিল। কারণ কি, ওই যে বের হওয়া লাগতেছে না, ভালো ফাইন কি সুন্দর ঘরের মধ্যে বসে থেকে ল্যাপটপ দিয়ে ইনকাম করতে পারতেছে। সবেরই সুবিধাও আছে, অসুবিধাও আছে। আগামী 10 থেকে 15 বছরে ফ্রিল্যান্সিং হবে অন্যতম বড় ক্যারিয়ার সেক্টর। তা তো হবেই, পালাভাবে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে না, ফ্রিল্যান্সিং করে খাবে না তো কি করে খাবে? যদি কিছু মনে করেন না, মানে এটা আমার নিজস্ব একটা আক্ষেপের বিষয়। আচ্ছা, ফুল টাইম প্লাস পার্ট টাইম ফ্রিল্যান্সিং, অনেক মানুষ বলে না ফ্রিল্যান্সিং জগতে আসার আগে ওদের কিন্তু একটা মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি পড়াশোনা করি, আমি হাফ টাইম করব, হ্যাঁ এতে কি আমি ইনকাম করতে পারবো না? আর বলতে আমি পড়াশোনা কিছুই করি না, আমি ফুল টাইম করি, আমার তাহলে কি ফ্রিল্যান্সিং হবে না? এরকম থাকে না? তো ফ্রিল্যান্সিং করতে গেলে আমার হাফ টাইম দিব না ফুল টাইম দিব? অনেকে দেখি অল্প সময় দেয়, অনেক ইনকাম করতেছে, আবার অনেকে দেখছি সারাদিন সময় দিচ্ছে কিন্তু কোনো ইনকাম হচ্ছে না। এটা প্রশ্নবিদ্ধ হয় না? তো এখন আমরা জানি ফুল টাইম আর হাফ টাইম মানে পার্ট টাইমের মধ্যে পার্ট টাইম ফ্রিল্যান্সিং সম্পর্কে কি বলা হয়েছে। ফ্রিল্যান্সিং করতে গিয়ে সাধারণত 2টা পদ বেছে নিতে হয়, সেটা হচ্ছে ফুল টাইম আর পার্ট টাইম। আপনারা 2টা পদই বেছে নিতে পারবেন, 2টা পদ একসাথে দুইটাই চলা যায় না, হয় ফুল টাইম না হয় পার্ট টাইম। ফুল টাইম মানে পূর্ণকালীন। এখানে কি করতে হবে? ফুল টাইম অর্থ হচ্ছে আপনি পুরো সময় ফ্রিল্যান্সিং এ কাজ করবেন, কোনো চাকরি বা অন্য ব্যবস্থা নেই। বুঝতে পারছেন? মানে আপনার যা ইনকাম হয় সবকিছু কই থেকে আসে? ফ্রিল্যান্সিং থেকে আসে। মানে আপনি টিউশনও পড়ান না, কোনো অফিসে চাকরিও করেন না, কোনো কিছুই করেন না। ফেরদৌস ভাই,
এটা ছবি তুলে দিয়েন তো। আচ্ছা, আপনার ইনকাম নির্ভর করে কাজের পরিমাণ এবং দক্ষতার উপর। যখন ফুল টাইম কাজ করবেন এর মধ্যে দেখেন সুবিধা অসুবিধা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। যখন আপনার ইনকাম নির্ভর করবে কাজের কিসের উপর, কাজের পরিমাণ এবং দক্ষতার উপর। আপনি যেরকম কাজ পারবেন বা যেরকম কাজ করবেন তার উপরই তো আপনি পেমেন্ট পাবেন, সেরকমই ইনকাম পাবেন। এখন ফ্রিল্যান্সিং এ যখন কাজ করতেছেন, হ্যাঁ, তখন আপনাদের কি হচ্ছে, ওই টাকা আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, যখন ফ্রিল্যান্সিং এর কাজ করতেছেন না তখন কি আর টাকা পাবেন? আচ্ছা, এখন একটু দেখি ফ্রিল্যান্সিং এর সুবিধা কি কি আছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর সুবিধা হচ্ছে সময় সম্পূর্ণ স্বাধীন, নিজের মতো শিডিউল করতে পারবেন। এখন ফুল টাইম হলেও ফ্রিল্যান্সিং যদি আপনাদের ফুল টাইমও থাকে, এক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, আপনাদের যে ফ্রিল্যান্সিং এর যে টাইম শিডিউল, এটা আপনি মানে টাইমটা আপনি শিডিউল ওয়াইজ করে নিতে পারবেন। কিভাবে? দেখা যাচ্ছে সকালে করলেন না, দুপুর থেকে চালু করলেন, বা দুপুর না বিকাল থেকে শুরু করলেন, ঠিক আছে? এটা আবার আয় সীমাহীন, বেশি কাজ করে বেশি ইনকাম করা যায়। মানে আপনি ফ্রিল্যান্সিং এ যে টাইমটা এখানে বেশি সময় দিচ্ছেন, আর কোনো কাজ নাই, শুধু এটাই খাওয়া দাওয়া ঘোরাফেরা তারপর যা কিছু, তারপর আবার এই ফ্রিল্যান্সিং এর সময় দিচ্ছেন। তাহলে যখন বেশি সময় দিবেন তখন ইনকামটা আপনি বেশি পাবেন, তাই না? বেশি কাজ করতে পারবেন, বেশি ইনকাম পাবেন। দ্রুত অভিজ্ঞতা ও পোর্টফোলিও তৈরি হয়। দ্রুত অভিজ্ঞতা, বেশি কাজ পাচ্ছেন, বেশি মানুষের সাথে মিশতেছেন, নতুন নতুন অভিজ্ঞতা পাচ্ছেন। পোর্টফোলিও, যতগুলো কাজ করবেন ওগুলো কি আপনি সেক্টর ওয়াইজ লেভেল বাড়তিছে না? ওখানে তো লেভেল আছে, লেভেল বাড়ে না? নিজের এজেন্সি বা স্টার্টআপ শুরু করার সুযোগ বেশি। মানে যখন আপনি হচ্ছে এই ফ্রিল্যান্সিং এ বেশি সময় দিবেন, বেশি কাজ পাবেন। যখন দেখতেছেন এতই কাজ পেয়ে গেছেন, নিজে একা করতে পারতেছেন না, কিছু লোকবল করে নিলেন, তখন কি পরে একটা কিছু পিসি নিয়ে টেবিল দিয়ে একটা এজেন্সি তৈরি করতে পারেন। এগুলো কি সুবিধা না ফুল টাইমের? আচ্ছা, ফুল টাইমের চ্যালেঞ্জ, শুরুতে আয় স্থির থাকে। স্থির মানে কি? থাকে না। কি স্থির থাকে না? আচ্ছা, স্থির থাকে না বলতে কি বোঝাচ্ছে? মনে হয় কাজই নাই, পরে কোনো সময় দেখা গেল, তাই না? এরকমই তো হয় ফ্রিল্যান্সিং জগতে। কিন্তু প্রথম অবস্থায় মানুষ এটাই বলবে যে কাজই নাই, তারপরে হঠাৎ করে কাজ, তারপর একটু কাজ, তারপর আরেকটু কাজ, তারপর আরেকটু কাজ, এখন অনেক কাজ। এরকম ফ্রিল্যান্সিং এর ধাপ কিন্তু এরকম বড় হয়। কিন্তু আমরা যখন ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে যাই তখন কি অনেকগুলো কাজ, হ্যাঁ, তখন আমরা যাই। কিন্তু ও প্রথম দিকে যখন ছিল যে কাজই নাই, কাজই নাই, কাজই নাই, তারপর একটু কাজ, তারপর টুকটাক কাজ, তারপর আরেকটু কাজ, আরেকটু কাজ, এই ধাপগুলোতে আমরা যাই না। যখন ওই ধাপগুলোতে যখন যাব তখন ওর কথা একটাই হবে, ভাই আমি এই সাইটে আসে কি যে ভুল করছি, ভুলেও তো এই সাইডে আসিস না। আর যখন দেখবেন বেশি পরিমাণে ইনকাম করতেছে, না এই সাইডে আসো, কাজ অনেক কিছু করতে পারবা। হ্যাঁ, কারণ কি ও একটা লোকবল পারবে। এসব সাইটের মানুষগুলো কিন্তু খুব ভালো হয়, বুঝছেন? একদমই ভালো। মনে করেন ওরা একটা পেজ প্রতি ইনকাম করে 10 টাকা, হ্যাঁ, আর আপনি দিয়ে কাজ করে নেবে 2 টাকা দিয়ে, আর বলবে যে আমি পাচ্ছি এই টাকা, আদৌ পাবো কি পাবো না, অনেক এক্সকিউজ দিয়ে 2 টাকাতে আপনি করে নেয়। কিন্তু আপনার কাছে তাও মনে হবে যে অনেক টাকা, আমি যদি 100টা পেজ করে দিই তাহলে কয় টাকা হচ্ছে? 200 টাকা। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। আর যতগুলো কাজ করে দেবো, 1000 পেজ করে দিতে পারলা। আর তার মধ্যে তো আমাদের কিন্তু বেশ কিছু সফটওয়্যার বা ইয়েগুলো আছে, ওই ডেটা এন্ট্রির কাজগুলো বা ইয়ার কাজগুলো খালি দেখা মাত্রই ওই লেন্সের মাধ্যমে টেক্সটের ছবিটা টেক্সটে রূপান্তর করবেন, লেখাগুলো সেভ করে খালি ফেলে দেবেন, শেষ। কিন্তু না, একবার সহজ তাও না, একটু সাধারণ লাগে। দেখুন অনেক সময় দেখবেন এই লেখাটা ওই পাশে চলে গেছে, ওটা টান আবার ওই পাশে দিয়ে পাঠানো লাগে। একটু কাজ আছে না, আসলে ওই কাজটুকু যদি না থাকতো তাহলে তো আর আপনি কাজ করে নিত না, ওরা তো নিজেরা ওই সফটওয়্যারের মধ্যে ফেলে দিল নি, অটোমেটিক হয়ে গেল নি। কারণ এআই যুগে আসা মানুষ তো আর ওই রকম বসে নাই। এখন ওরা ভাবতেছে এটা যে এর মধ্যে দিয়ে যে অল্পতেই হয়ে যায়,
তাহলে ভাই ফ্রি ভার্সন বা পেইড ভার্সন একটা এআই কিনে নেবনি, ওই সারা জীবন আমরা করে দিই। বলেন বলেন, কোনো কিছু বলার আছে? হ্যাঁ স্যার। ওই যে পিছ থেকে দুইজন বলতেছে। আচ্ছা, কাজ না পাওয়া বা ক্লায়েন্ট না পাওয়া নিয়ে চাপ থাকতে পারে। এখানে যেহেতু আপনি আউটসাইড কোনো ইনকাম করতেছেন না, ইনকাম সোর্স নাই, তাহলে সেই ক্ষেত্রে যখন ক্লায়েন্ট আপনি পাচ্ছেন না, একটা আলাদা চাপ তৈরি হবে না? এসব কিন্তু চিন্তা ভাবনা করবেন। এবং নিয়মিত সেলফ কি আছে, ডিসিপ্লিন প্রয়োজন, মানে একটা নিয়মের মধ্যে রাখা উচিত এই সময়। এটা অনেকের দ্বারাই হয় না। এখন নিয়মিত ডিসিপ্লিন কেন? কারণ কোন সময় কোন কাজ আসবে, দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট আছে তারা কি নিউ চায়। কারণ কি, এই কাজটা একদমই সাধারণ কাজ, এটা মনে করেন যাই একটু হালকা কম্পিউটার চালাতে পারে তাই পারে। হ্যাঁ, কিন্তু নিউ কেন চাই? ওই যে টাকা কম দিলে আমার পাই যাচ্ছে। এই জন্য অনেক সময় দেখবেন ফ্রেশার দিয়েও কেউ কাজ দেয়। কারণ কি, ওই কাজটা যে কেউ করতে পারবে, জাস্ট খালি আমার কস্ট কমের মধ্যে আমি করে নিতে চাচ্ছি। এই জন্য আপনাকে কি করতে হবে, নিয়মিত ওই ফ্রিল্যান্সিং এর যে সাইট যেটাতে আপনি অ্যাকাউন্ট খুলছেন, সেই সাইটটা একটু না আপডেট দেখা লাগবে, যে নতুন কোনো কাজ আসছে কিনা, বা আপনি যাকে যাকে হচ্ছে কাজের কথা বলছেন ওরা কোনো রিপ্লাই দিছে কিনা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে টাইম গেল ফুল টাইম, এবার কি আংশিক। আংশিক হচ্ছে আপনি চাকরি বা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। শুধুমাত্র যে চাকরি করলেই সেটা পার্ট টাইম তা না, পড়াশোনা করলে ওটাও কিন্তু পার্ট টাইম। আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনা কি বিনা কারণে করতেছেন? পড়াশোনা কেন করতেছেন? ভবিষ্যতে চাকরি করবেন, এই সুবাদে নিজেকে জ্ঞানী বানাচ্ছেন, এই জন্যই তো পড়াশোনা করতেছেন। মানে চাকর হওয়ার জন্য চাকর কিভাবে হতে হয় সেই জিনিসটা শিখতেছেন, সেই ট্রেনিংটা দিচ্ছেন। সত্যি কথা বলতে আমরা তো সবাই চাকরই হচ্ছে। চাকরকে একদম গর্বের সহিত বলতেছি আমি চাকর। হ্যাঁ, এখন আবার মানে মানুষের কাছে ওদের হাত পাততে গেলে, হ্যাঁ ওই হাত পাততে গেলে বলে যে বেসরকারি চাকরের দাম নাই, সরকারি চাকর হলে হাতটা দিব না সে নাই। তারপর আবার এরকম হয় যে ওর গ্রেড কত, কে বলে ওই যে ও এখন ওই মার্কেটে পা রাখেনি। না না, আচ্ছা না না, ওর না না, ও তো হচ্ছে, ও তো ক্লায়েন্ট। হ্যাঁ, ও তো যাই আসবে না, ও তো এটা রিজেক্টেড, এটা রিজেক্টেড, এটা রিজেক্টেড। যে রিজেক্ট হয় সে বলতে পারে তার অবস্থা কি হয়। একটা স্যাম্পল দেখাবো নি, আমাদের এখানে আছে। যাই হোক, মারহাবা মারহাবা। ওয়াজ মাহফিল না দে, ওয়াজ মাহফিল শুনে ঠিক করছে নাকি হচ্ছে আগে থেকেই একসাথে নিজে সেটেল হবেন? বাহ। মানে বিষয়টা হচ্ছে নতুন একটা নাটকের কথা শুনতে পারলাম, কিন্তু চলচ্চিত্র বেশি দিন মানে নাটকটা একসময় শেষ হয়ে যায়, হোক সেটা 40 মিনিট, হোক সেটা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। হ্যাঁ, আপনার এই নাটকটা এক সময় না এক সময় খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। মুখের হাসি যাওয়ার আগেই দেখবেন 2-3 মাস যাবে না, হ্যাঁ একদম আদালতে কাঠগড়ায় যে বলবেন যে সেপারেট চাই। ঘটনা সত্যি, কিন্তু সাক্ষী এরও একটা এরকম বলে মানুষ আছে যে বেকারকে মেনে নিবে। আচ্ছা, ধন্যবাদ। বিনোদনের দরকার ছিল, অনেকক্ষণ ধরে এলার মধ্যে আছি, শালা ইনকাম করতে পারতেছি না, বাট খালি ইনকামের গল্প শুনেছি। একটু টাকা পয়সা বের হও, তাও একটু লাভ দেয়। আচ্ছা,
পার্ট টাইমের এখানে পড়াশোনা কেন পার্ট টাইমের মধ্যে পড়তেছে, কারণ কি পড়াশোনা কি ভবিষ্যতে আপনাকে কি ইনকামের একটা রাস্তা দেখিয়ে দিবে। আপনার এই সার্টিফিকেট প্লাস আপনার যে জ্ঞান স্কিল এগুলো কি ভবিষ্যতে একটা কাজে আপনাকে পাঠিয়ে দিবে। এই জন্য এটাও কিন্তু আপনি নিজের কেরিয়ার গঠনে একটা কি সিঁড়ি বা এক একটা ইটের একটা ব্লক গাঁথিচ্ছেন, বুঝতে পারছেন? এখন 5 পাস মানুষ যে টাকা মানে যেই জায়গায় যাওয়ার মানে যে জায়গায় চাকরি করবে, অনার্স পাস সেখানে কিন্তু চাকরি করতে চাইবে না। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষগুলো মেন্টালিটি এরকম হয়ে গেছে যে সরকারি চাকরির জন্য দেখবেন ওই যে এসএসসি ক্যান্ডিডেট পিয়ন, সরকারি অফিসের যে পিয়ন এসএসসি ক্যান্ডিডেট, হ্যাঁ সেখানেও দেখবেন মাস্টার্স আবেদন করে রাখছে, কারণ কি ওখানে আমার বয়স আছে। এই দিকে দেখবেন অরিজ যে অফিসার সে কিন্তু ইন্টার পাস করে কিন্তু ওই অফিসারে ওখানে পদে দাঁড়াইছে, ওকে কিন্তু ওর সালাম দেওয়া লাগবে। পরে লাস্টে বলবে আমি মাস্টার্স পাস করে যাচ্ছি, আর দেখো এই পুচ্চানা চলে আমার হচ্ছে সালাম দেওয়া লাগছে। কেরে তোর যোগ্যতা ছিল, তুই সে জায়গায় যাসনি কিসের জন্য? সেজন্য তোর ঠিক ইয়ে হয়েছে। এখন এটার পিছনে কারণ আপনাদের উদ্দেশ্য এটাই, আমি এখানে অনেকের ছোট হতে পারি, অনেকের বড় হতে পারি, অনেকের সেম এজে হতে পারি, কিন্তু আপনারা আমার প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য কিন্তু একটাই, আপনারা আপনারা এই স্কিলটা শিখতে একটু দেরি করছেন, যার কারণে আপনারা ওইখানে আছেন। আর আপনাদের একটু আগে আমি স্কিলটা শিখেছি বিধায় আমি এইখানে আছি। আপনাদেরও উচিত হবে ভবিষ্যতে, আপনারা কিন্তু উন্নত হয়েছেন, পরের ব্যাচগুলোর থেকে উন্নত হয়েছেন, কারণ কি পরের ব্যাচ আরো দেরিতে শিখতেছে, আপনারা তার আগে শিখতেছেন, প্লাস এই প্ল্যাটফর্মে থেকে আরেকটা অন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনার টিচার হতে পারবেন। আর এসব প্ল্যাটফর্মে থাকলে কখনোই স্কিলটাকে দমে রাখা ঠিক না। বা আপনি ধরেন আপনার যে ডিজিটাল মার্কেটিং আমি করতেছি না, এইটুকু আমি শিখে রেখে গেলাম, আমি কিন্তু তা না, আমি কিন্তু এরপর আরো লেভেলগুলো আপডেট করতেছি। এই জন্য আমি বললাম না 2-3 দিন আমার একটা সমস্যা হলো, কারণ কি আমরা ওই ক্লাসগুলো ডেভেলপ করতেছি না, এই জন্য আমার 2 দিন সমস্যা হয়েছে, 2-3 দিন। আপনাদেরও উচিত হবে আপনারা যে প্ল্যাটফর্মে থাকেন সেই প্ল্যাটফর্মে যদি অফিসিয়াল জব হয় তাহলে অফিস যা করবে আপনি যাই মেনে নেবেন, ঠিক আছে। কিন্তু নিজে যদি আলাদা স্কিল জগতে থাকেন তাহলে কিন্তু আপনাকে স্কিল বাড়াতে হবে। এমনকি অফিসের মধ্যেও যদি স্কিল জগতে থাকেন, ধরেন আপনি একটা অফিসে গেছেন, সেখানে কি কম্পিউটার অপারেটর বা আইটি সাপোর্টের লোকেরা হিসেবে কাজ করতেছেন। এখন আপনি যদি নিজের স্কিল ডেভেলপ না করেন, দেখবেন প্রতিষ্ঠানে নতুন একটা কিনে আসলো, ফটোকপি মেশিন আসলো, বাট আপনি অপারেট করতে পারতেছেন না, তাহলে কি অফিসের বস আপনি দিয়ে রেখে দিবেন? ফটোকপি করে দিতে পারতেছেন না, তাহলে লাভ হবে? বা দেখা যাচ্ছে একটা কি সেমিনার হবে, ডিসপ্লে আনতে হয়, এই যে আমার ল্যাপটপে যে স্ক্রিন দেখাচ্ছে আপনার প্রজেক্টরের সেই স্ক্রিনই আসবে, ডুপ্লিকেট করতে হয়, এটা একটা সেটিং আছে, এই সেটিংগুলো আপনারা জানেন না। এদিকে আপনি ধুমসে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল সব কাজই করতে পারেন, বাট দুইটা ডিসপ্লেতে সেম ডিসপ্লে আসবে, এগুলোর বেশ কিছু সেটিং আছে, এগুলো করতে পারে না, তাহলে কি চাকরি থাকবে? এইগুলো কিন্তু আপনাদের কেউ শেখায় না। বাট কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম অনেকগুলো স্কিল আছে যেগুলো আপনাদের কি জানতে হয়। আমি আপনারা যদি শিখতে চান, একটা অফিসে থাকতে গেলে আমি যে কটা অফিসে জব করেছি এই পর্যন্ত, সেই কটা অফিসের মধ্যে যে কটা জ্ঞান অর্জন করেছি সেই হিসেবে আমি আপনাদের জ্ঞান দিতে পারবো। সেই জন্য আমি আপনাদের প্রিন্টারে যখন ক্লাস নেওয়া হয়েছে, প্রিন্টার নিয়ে এসে আপনাদের দেখাইছিলাম না, কারণ কি আমাদের সময় আমাদের কিন্তু প্রিন্টার দিয়ে দেখায়নি, কিন্তু আমার কিন্তু আমি যখন ফার্স্ট টাইমে তো আমি কোচিংয়ে জব করেছি, ওইখানে যে আমার একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রেস প্রিন্ট দিয়েছি দেখাচ্ছে একটা, বেরোচ্ছে আরেকটা, বা প্রিন্ট দিয়েছি, আমার একটা সমস্যা হয়েছিল কি মানে ওখানে আবার কি প্রিন্টারে একটা সমস্যা ছিল, মানে এপিট ওপিট হচ্ছিল না, পেজ আরেকবার ঢুকে দিয়ে এই একই পেজে একবার প্রিন্ট হয়েছে, পেজটা আমি দিতে ভুল করছিলাম, দিয়ে এই পেজে আরেকবার প্রিন্ট দিছি, এরকম করে অনেকবার পেজ আমার ডিস্টার্ব হয়েছে। পরে আমি এখন বোঝার উপায় কিভাবে বললাম, এখন তো স্যার দেখ বলাও যাচ্ছে না যে কি করা যায়, স্যারেরা নাই, আমার তো কাজ বাজে দিয়ে চলে গেছে, তখন আমি কি করছি, এই পেজের এখানে পেন্সিলে দাগ দিছি, অ্যারো চিহ্ন দিছি, মানে এই দিকে অ্যারো চিহ্ন দিছি, দিয়ে এখন প্রিন্ট দিছি, দিয়ে এখন দেখতেছি প্রিন্টটা আসলে কোন পাশে হচ্ছে, তখন দেখলাম প্রিন্টটা এই পাশে হচ্ছে,
তখন আমি বুঝতে পারলাম যদি আমার পরের পেজটা আমার প্রিন্ট দেওয়া লাগে, তখন অ্যারো চিহ্ন এখানে ছিল, তখন অ্যারোটা এখন উল্টে দেওয়া লাগছে, দিয়ে এই পাশে, তখন আমার এই পাশে প্রিন্ট হচ্ছে। কারণ এক একটা প্রিন্টারে এক একভাবে প্রিন্ট হয়। কোনো প্রিন্টারে দেখবেন এই প্রথম পেজটা উপর থেকে প্রিন্ট হচ্ছে, কোনো পেজে দেখবেন নিচ থেকে প্রিন্ট হচ্ছে, কোনো পেজে দেখবেন উল্টার এই পাশটা প্রিন্ট হচ্ছে। এটা কিন্তু এক এক প্রিন্টারে এক একভাবে সেট আপ করা আছে। এই জন্য আমাদের একটু না সমস্যা হয়, কিন্তু তারপরে কিন্তু আমাদের কিন্তু এইসব বিষয়গুলো, তারপরে কিন্তু আপনি যে আপনার অফিসার যাই থাকে বা আপনার সহকারী যে কলিগরা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আমি তো আগে যে প্রিন্টার ইউজ করছি সেই প্রিন্টার তো এরকম ছিল না, এই পেজের মানে এই প্রিন্টার পেজগুলো কিভাবে প্রিন্ট হয়। হ্যাঁ, আমি এটা দেখাইছি ক্লাসটা। হ্যাঁ, কিন্তু তারপরও আপনাদের বেশ কিছু নিয়ম বা কোনো কিছু জিনিসগুলো আপনাদের দেখা দরকার, যেটা আপনাদের অফিসিয়াল ভাবে কোনো জবে ঢুকতে গেলে কাজে লাগে। আর যদি চান তাহলে বেশ কয়েকটা জবে যে পরীক্ষা দেয় না, রিটেন পরীক্ষা দেওয়া লাগে। রিটেন না, তো রিটেন পরীক্ষা আলাদা বিষয়, ওটা ওই সেক্টর ওয়াইজ হয়, বাট কম্পিউটারের উপর পরীক্ষা নেই। এটা কি জানেন? 20 মিনিট বা 20টা ওয়ার্ড বা 25টা ওয়ার্ড লেখা লাগে। এখন সেটা হয়ে গেছে 25টা বাংলায়, 30টা ইংলিশে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু টাইপিং টেস্ট নাই বা সিভি তৈরি করে নেয় বা বিভিন্ন কাজ তৈরি করে, এগুলো কিভাবে তৈরি করা লাগে, কিভাবে প্রিন্ট দেওয়া লাগে, এগুলো একটা জ্ঞান আপনাদের জানা দরকার। আর তারপরেও আপনাদের এই ক্লাসগুলো আমি দেখাইছি, হ্যাঁ, তারপরে আউটসাইডের বেশ কিছু জ্ঞান দিবনি, সেটা পরে। তারপর আপনাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ক্লাস নিয়েছিলাম না, ওইটা আরেকবার আপনারা চেলে দেখতে পারেন। কারণ ওখানে কিন্তু প্রিন্টারে কিন্তু আমি অপশনগুলো বলছিলাম যে এক্সেলের প্রিন্ট দিতে গেলে কিন্তু আমি এইটুকু লেখাখালি প্রিন্ট দিব, ওখানে কিন্তু সিলেক্ট করে দেওয়া লাগে। আবার হচ্ছে আমার পেজের মধ্যে আসতেছে না, সেগুলো প্রত্যেকটা কলাম এক পেজের মধ্যে কিভাবে নিয়ে আসবো, প্রত্যেকটা রো এক পেজের মধ্যে কিভাবে নিয়ে আসবো, বা প্রত্যেকটা লেখা এক পেজের মধ্যে কিভাবে নিয়ে আসবো প্রিন্ট দেওয়ার সময়, সবকিছু কিন্তু আমি ওখানে বলে দিছিলাম, রেকর্ডে আছে। এই কারণে আপনাদের রেকর্ড দেওয়া হয়েছে, কারণ হ্যাঁ ভিডিও দিচ্ছি, এই কারণে দেওয়া হয়েছে যখন আপনার মনে হবে যে এই জিনিসটা জানা দরকার, তখন আপনি ওখান থেকে যে দেখে নিতে পারবেন। আবার যদি মনে হয় যে আমি চাকরিতে যাচ্ছি এইভাবে বললে, যদি আমি ফ্রি থাকি অনলাইনেই, রাত্রের বেলা আমি অনেক সময় অনলাইন ক্লাস নিই, আমি আপনাকে বলে দিতে পারবো যে এইসব জিনিস আপনার জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, আমি যতটুকু জানি তার উপর ভিত্তিতে আমি আপনাকে জানাতে পারবো। আবার বা হচ্ছে আমি এটাও বলতে পারি এই ক্লাসটা দেখেন, এখানে ওই কাজগুলো দেওয়া আছে। কারণ আইটি সেক্টরে থাকতে গেলে আইটি রিলেটেড অনেকগুলো জ্ঞান আপনাদের থাকতে হবে। আচ্ছা, আবার কাজে ফিরে আসি, অফিসের জব বাদ দিয়ে আবার ফ্রিল্যান্সিং জগতে ফিরে আসি। আমরা গতানুগতিক কারোর আন্ডারে কাজ করবো না, আমরা নিজেরাই বস। কিন্তু আমি মূলত পছন্দ করি পার্ট টাইম ফ্রিল্যান্সিং, কারণ আপনি ফুল টাইম ফ্রিল্যান্সিং করলে দেখা যাচ্ছে কাজ পেলেন না, বসে থাকবেন, বাসার মানুষগুলো খেলে আপনি খালি কথা শোনাবে। আর সেখানে একটা প্ল্যাটফর্ম, বেশি নাই, এরকম একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলেন, ট্রেনিং করালেন, মাস গেলে একটা বেতন পেলেন, আর বিকেল আছে, রাত আছে, হ্যাঁ, বা অন্য যে কোনো সময় আছে, সেই সময় একটু ফ্রিল্যান্সিং এ ওখানে টুকটুক কিছু সময় দিলেন, যেটুকু ইনকাম পারলেন সেটুকু লাভ থাকলো। আর যদি ইন্টার্নশিপ করি সেটা তো আলাদা বিষয়। ইন্টার্নশিপ তো এটা তোমার হচ্ছে ইয়েতে কাজে দেয়, ওই যে যারা পলিটেকনিকের শেষে যে ইন্টার্নশিপ করে বা হচ্ছে তোমার স্কিল দক্ষতা বাড়ায়। আসলে কি ইন্টার্নশিপের মূল কাহিনীটাই ছিল যে একে যখন ফার্স্ট টাইমে একটা কোনো জায়গায় সিভি ড্রপ করছে, সার্টিফিকেট দিছে, ওকে বলতেছে সবই তো ঠিক আছে, আপনার কাজের অভিজ্ঞতা কই। এখন ওই সময় মনে করেন মানুষের মাথার মধ্যে, মানে আমার চিন্তা ভাবনা এরকম যে থাকলাই আগে যে শালা আমি পড়াশোনাই করবো না কাজই করবো, যে আমি কাজই করি তো পড়াশোনা সার্টিফিকেট চাচ্ছিস কেন? আর পড়াশোনা সার্টিফিকেট যদি চাস তাহলে এত ভালো রেজাল্ট চাস কেন? ভালো রেজাল্টও চাচ্ছিস, মানে ভালো সার্টিফিকেটও চাচ্ছিস, মানে এডুকেশন লেভেলও বেশি চাচ্ছিস, সার্টিফিকেটের মানও ভালো চাচ্ছিস, আবার চাকরির অভিজ্ঞতাও চাচ্ছিস, সব একসাথে দিব কি হবে? এখন বিষয়টা কি আর বলি, এখন এইগুলো কিন্তু এসবের হাত থেকে বাঁচার জন্য হ্যাঁ কিছু সাইড আলাদা করে দিছে। যেমন পলিটেকনিক সাইডে এতে কিন্তু তুমি কি বললা, ইন্টার্নশিপ, এই জিনিসটা রাখছে কেন? এই সময়টা ওরা কি করবে, একটা কারখানা বা ইন্ডাস্ট্রির সাথে এদেরকে যুক্ত করে দেয়। ওখানকার মানুষগুলো কিভাবে মানুষের সাথে মিশতেছে, কিভাবে কথা বলতেছে, কিভাবে কাজ করতেছে, এর একটা নির্দিষ্ট পরিমাণ টাইম আছে, হোক 6 মাস, হোক 3 মাস। তোমাদের কয় মাস পড়া লাগে? করনি?
যারা পলিটেকনিক করছে তারা ভালো বলতে পারে, ওদের একটা এরকম সময় থাকে। আমাদের আমরা যারা কমার্সে আছি, হ্যাঁ, তাদের মধ্যেও কিন্তু এই ইন্টার্নশিপ আছে। যারা সিএ পড়ে, চার্টার অ্যাকাউন্টেন্ট, এটার কিন্তু স্যালারি কিন্তু 1.5-2 লাখ টাকা। সেটা আলাদা বিষয়, আগে হয়টা আসি উপরে আসি, টেবিলের উপরে, টেবিলের নিচেটা পরের বিষয়। মানে উপরের দিক থেকে আমরা কিন্তু 1.5-2 লাখ টাকা ইনকাম হয় যারা সিএ পড়ে। হ্যাঁ, ওখানে কিন্তু এই ইন্টার্নশিপ করতে হয়। কি করা লাগে, 2 বছর কোনো টাকা নাই, অন্য কোম্পানির আন্ডারে কাজ করা লাগছে। যে টাকা দেয় সেটাতে তোমার ওই ম্যাচ ভাড়া খাওয়াতে শেষ হয়ে যায়, তখন ফর্ম ফিল আপ করার মতো ক্ষমতা থাকে না। কেউ হ্যাঁ দেয়, সেটা তো আমিও জানি, আমারও তো ওই অপরচুনিটি ছিল। কত? আচ্ছা, 8 থেকে 10,000 দিচ্ছে, বাট তুমি সিএ পড়তেছ, কই থেকে পড়বা? না না, আচ্ছা, সিএ করার মতো কয়টা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে? হ্যাঁ, তাদের কাছে জেনে নিয়ে দেখো, বাংলাদেশের মধ্যে 2টা মনে হয় প্রতিষ্ঠান আছে, 2টা নাকি 3টা বা 4টা এরকম সিস্টেম। সরকারি মানে হচ্ছে বাইরের দেশে তো একটা হচ্ছে যে যারা পরীক্ষা নেয় সিএ পড়ার জন্য প্রতিষ্ঠানই ওই সিএমবি নাকি এরকম 2টা প্রতিষ্ঠানই আছে, 2টা নাকি 3টা, যাই হোক, মানে সংখ্যায় খুবই কম। আর এগুলো একদম ভালো ভালো জায়গায়, ওই জায়গাতে যদি থাকতে যান না, সেখানে আপনার গাড়ি ভাড়া দিয়ে যেতে যেতেই শেষ হয়ে যায়। কারণ আমার ফ্রেন্ডরাও করতেছে, কারণ ওদের সাথে আমি প্রত্যক্ষ এখন ইয়ে করতেছি। আমাদের আবার সিএ পড়ার একটা সুবিধা আছে, এখানে আমরা 1 বছর এরকম পাবো। আমি আজ আপনার সাথে ট্রেনিং করতেছি না, ট্রেনিং করাচ্ছি না, এরকম চাকরিরত অবস্থায় আমি চাইলে ওখানে 1 বছর ডাইরেক্ট ইয়ে করতে পারবো, যে এখানে আমি খালি পরীক্ষা দেবো, কোনো ক্লাস আমি অনলাইনে করলাম, যে খালি পরীক্ষা দেবো, এরকম একটা সুযোগ থাকে। কিন্তু 2 বছর টানা আমার ওখানে কাজ করে দেখা লাগবে, সেটা ও এখন থেকে শুরু করে দিছে, আমি চাইলে এরপরে এবারেও শুরু করতে পারবো, বুঝতে পারছেন? কিন্তু আমাকে কিন্তু একটা কোম্পানির আন্ডারে কাজ করতেই হবে। প্রথম অবস্থায় 8-10,000 টাকা যেটা দিচ্ছে না, ওটাতে কিন্তু হয় না। প্রথম দিকে মনে হচ্ছে হ্যাঁ, কিন্তু মেসেজ এখানে থাকতেছেন, কোন মেসেজে যেটা আপনার 5,000-এর নিচে দিবে, ম্যাচ ভাড়ায় 5,000 টাকা যাবে, আপনার বিদ্যুৎ বিল আছে, প্লাস হচ্ছে ওই ইন্টারনেট আছে, ইন্টারনেট ছাড়া তো আপনি চলবেনই না, স্বাভাবিক বিষয়। আর যাতায়াত ভাড়া একটা আছেই। আবার অনেকে আছে যে ম্যাচটা নেয় তার যে প্রতিষ্ঠান আছে তার আশেপাশেই নেই, যার ফলে হয় কি, হোক আধা ঘন্টা লাগুক, সে হাঁটাই চলে যায়। কারণ কি, মানে ঢাকা শহরের মধ্যে আপনি যতটা না গাড়ি চলে যেতে পারবেন, তার থেকে বেশি হাঁটাতে কাজে বসে যাবেন। এইরকম, যাই হোক, ওটা আপনার ইয়ে আছে, ওটাতে হয় না। কারণ আমার ফ্রেন্ডটা করতেছে, তো ও 1.5 লাখ টাকা নিয়ে গেছিল, এখন মূলত মনে হয় কতই আছে, 23 বা 24 আছে ওর কাছে। ও কি ওখান থেকে টাকা, না না ও না না ও কি ওখান থেকে টাকা পায়নি? টাকা পাইছে, তারপরও ওর কষ্ট চলে যাচ্ছে। ওটা ওই জন্য যে অনার্সের পাশাপাশি ওটা করা, মানে এই ডিগ্রির সাথে ওই ডিগ্রি, ওটা তো একটা চাকরি ডিগ্রি, তাইলে ভালো। তাছাড়া আমার ওই 2 ফ্রেন্ড ওরা এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে ক্লাস। আর আমার ফ্রেন্ডটা অনার্স কমপ্লিট করে ওটা করতেছে। সেগুলো তো সবাই করতে পারে, সায়েন্স আর্টস কমার্স সবাই করতে, কিন্তু বিবিএ স্টুডেন্টরা বেশি করে। ভালো, আমারও ইচ্ছা আছে নিজেকে আপডেট করার জন্য, কিন্তু এই আপডেট যাওয়ার আগে সিএ পড়ার জন্য, শুনেন, সিএ পড়ার জন্য কি কোনো বয়স আছে? এখানে কিন্তু বয়স নাই। আমি চাইলে 60 বছরে যেও কিন্তু এটা করতে পারবো। সেই জন্য আমার বন্ধুরা করতেছে, আমি বললাম সাদরে আমন্ত্রণ, তোমরা ভাই করো। হ্যাঁ, 2 বছর পরে যখন তুমি যখন না না 2 বছর পরে তুমি যখন আলোর মুখ দেখবা, তখন আমি যে ঢুকবো না। আর যতক্ষণ আমি দেখছি 2 বছরের আগে তুমি ছিটকে পড়ে যাবা, তারপর আমি আবার ঢুকে আমি ছিটকে চলে আসবো, দরকার নেই। আচ্ছা, আচ্ছা, পার্ট টাইমের সুবিধা হচ্ছে নিরাপদভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। কারণ কি,
এখানে কি আপনার ব্যাকআপ আছে, কারণ কি আপনি ইনকাম করতেছেন, এটাতে আপনার জীবন চলতেছে। আর এই যে ফ্রিল্যান্সিং নিজে নিজে করে আস্তে আস্তে ধীরে 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 নিজের পরিচিতি তৈরি করতেছেন। রিস্ক কম থাকে কারণ মূল আয়ের উৎস থাকে। কারণ কি এখান থেকে আপনার আয় না হলেও অন্য কোনো একটা জায়গা আছে যেখান থেকে আপনি আয় করে সংসার চালাতে পারতেছেন। আর যদি তারপরেও যদি ওদের ওনার কথা হিসেবে কেউ যদি ফুল টাইম হচ্ছে ফ্রিল্যান্সিং করে না, ওনার সাথে বা ওনার ক্যাটাগরি যে মানুষগুলো আছে তাদের সাথে মিশতে পারে। কারণ ওখানে কিন্তু একটা বিশেষ সুযোগ, সুবর্ণ সুযোগ, ইনকাম না করলেও বেকার ছেলেদেরকে সুযোগ দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মনে করেন ইনকাম করতেছে না তারপরে মেনে নিবে সমস্যা নাই না, না? অন্য কেউ বলে তো ছাড়ার বাড়ি দিয়ে বেশ। আমি বললাম কি ওনার ক্যাটাগরি, ওনার সাথে কথা বলে উনি যে অঞ্চলে আছে, হ্যাঁ উনি যাদের সাথে মিশছে, যাদের থেকে এই জ্ঞানটাও মানে পাইছে, তারাও তো এরকম ক্যাটাগরি আছে। হতে পারে। হ্যাঁ আসলে কি বলে, এটা ওই যে অনেক সময় হয় না ডিফেক্টিভ পিস বা জিনগত সমস্যার কারণে একটু ব্যতিক্রমী হয় না একটা, এরকম কোনো কিছু না, মানে একদমই আলাদা। না না, একদমই আলাদা। এটা কখন হয়? যখন হয় ওটা ডিফেক্টিভ পিস, এই জন্য একদম ইউনিক বানাইছে, মানে কারোটার সাথে ম্যাচ করতেছে না, না হলে জিনগত সমস্যা হয়েছে। এই যে বললেন একটাই পিস, এখন বলতেছেন আমার অনেকটা আছে। উনি হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসছে যে উনি মরে গেলে যাক, আমি যেন ভবিষ্যতে একটা ইয়ে পাই। ভাই পোশাক শিল্প যেখানে গার্মেন্টস একটা পোশাক তৈরি হয়, ওখানে দুই একটা পোশাকের কিন্তু মানে ফুড হলে কিন্তু আলাদা মডেল হয়, ওটা কিন্তু আলাদা স্টাইলে কিন্তু বানানো হয়। হ্যাঁ এই যে দেখছেন উদাহরণ দিতে পারছে। যার যে রকম মানে চিন্তা ভাবনা ওটা বুঝাইতে লেটেস্ট মডেল কিন্তু আপনারা আমি এলাকা মেনে নেই কিন্তু ফ্যামিলি তো মানে না এর সঙ্গে চলে যাবে। এটাই হচ্ছে কথা। এই জন্য একটাই সুযোগ আছে, 18 বছর হয়েছে, থাকে তো আগে দাও আমি ইস্কার এই এবার বলেন না আমার এলাকার মধ্যে অলরেডি 3 থেকে 4 জন যারা আমার ছোট ভাইরও ছোট, তারাও বিয়ে করেছে এবং এখন পুলিশ কেসের আন্ডারে খালি ঘুরে বেড়াচ্ছে, করা কিছু না। শ্বশুর বাসায় হামলা চালাতে হবে। ভালো মতো আরে মানে মেয়ের বয়স অল্প, ছেলের বয়সও অল্প, কেস করে দিছে। আমার 22 বছর চলে বাবা। এই জন্যই তো বয়সের দোষে এ কেউ কি মাইন্ডে নিচ্ছে? এটা কিন্তু হাসি ঠাট্টার মধ্যেই আছে। আবার মাইন্ড করে দেখা যাচ্ছে মানহানির কেস করে দিচ্ছে, রেকর্ড চলতেছে, প্রমাণ দেখাতে পারবে, সমস্যা কি? না প্রার্থী হাসতেছে, তার মানে মাইন্ডে নেয়নি, মন থেকে নিয়েছে। আচ্ছা, অভিজ্ঞতা সঞ্চয় করে পরে ফুল টাইম করা যায়, ঠিক আছে? মানে যখন দেখতেছেন আপনার ফ্রিল্যান্সিং জগৎ থেকে ভালো পরিমাণে একটা ইনকাম চলে আসতেছে, তখন আপনি পার্ট টাইম থেকে ফুল টাইমে চলে যেতে পারেন। কিন্তু সর্বদাই আপনাদেরও উচিত কিসে দেওয়া, পার্ট টাইম হিসেবে শুরু করা। পার্ট টাইম হিসেবে শুরু করা, যে ভাই আমি আসতেছি বা আমি আসি, হ্যাঁ আই এম কামিং। কারণ আপনার হুট করে যদি ফুল টাইমে যদি চলে যান তাহলে আপনারা কি হতাশ হবেন, ফার্স্ট টাইমে ইনকাম পাবেন না। মানে বাসা থেকে বলে নিজের পরিবেশ বলেন আশেপাশে মানুষজন সবার কাছ থেকে আপনারা অনেক পিছিয়ে পড়বেন। মানুষ ইনকাম না করে না খেয়েও থাকতে পারে, কিন্তু আশেপাশে মানুষের কথা শুনে থাকতে পারে না। ওই যে ওনার এই যে এই ম্যাডামটা আদরি ম্যাডাম যেটা বললো সেটা কিন্তু ঠিকই বলছে, ফ্যামিলি মানে না। ওই আপনি ঠিকই মানে নিয়ে থাকতে পারবেন, কিন্তু ওই ফ্যামিলি বলবে যে আমাদের স্ট্যাটাস দেখছিস, ওর স্ট্যাটাস দেখছিস, মানুষের সামনে কিভাবে পরিচয় নিবি, তারপর হচ্ছে যে আত্মীয় স্বজনের বাসায় যাবি, কি হাতে নিয়ে যাবি। হুম আরে এরকম কিন্তু ওনার কথা ঠিক আছে। মুসলমানদের কি বলে, রিজেকের মালিক কে? আল্লাহ। আপনার যদি সৎ ইচ্ছা থাকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। দেখেন আমিও কিন্তু দেখেন না না আমি কিন্তু জানেন কি করতেছি, লাইভ ইনকে করে চলে যাচ্ছে, তাও একটা জিনিস নিতে ভয় পাচ্ছি।
আর এই দেখি আমার হলো ছেলে ছোটো পোলা ভানা তো কিছুই করে না, একটা 10-এর পরীক্ষা বন্ধ দেয়নি, কিন্তু বিয়ে শাদী করে সংসার চালাচ্ছে। হ্যাঁ, আমাকে বিয়ে করলে আল্লাহ রাখবে, ঠিক আছে। আচ্ছা যাদের টাকা বেশি তারা করতে পায়, যাদের টাকা নেই তারা ভয় পায় না। প্রেম করতে ভয় পায় না। দুটোতেই ভয় পাই, কারণ আমাদের এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস কি জানেন? ইমেজ। সময়ের মূল্য নাই। আমার বিভিন্ন ব্যাচে দেখবেন আমি অনেক সময় দিচ্ছি, ওই দেখবেন রাত 8টার সময় আপনি যদি ফোন দেন, ফোন দিয়ে যদি বলেন স্যার আমি এই কাজটা পারতেছি না, আমি ওখানেই বলবেন যে এই সময় পারতেছি না, এই এখন অনলাইন ক্লাস শুরু করতেছি, কেউ কে আসবেন? তাহলে আমি 9টা থেকে ক্লাস শুরু করব। আপনাদের বিগত ব্যাচ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। দেখলাম যে 3-4 জন ওই প্রজেক্টের মানে কাজ দিচ্ছি, কাজটা পারতেছে না, আমি বলছি এখনই আধা ঘন্টা পর, মানে আমি যে অবস্থায় আছি আধা ঘন্টা পর আবার অনলাইন ক্লাস শুরু করব, ওই কাজটা দেখে দিব, যা যা ঢুকে নাও। তাহলে আমার কি সময় কোনো ইয়ে আছে? কিন্তু ইমেজ যাবে। যখন আমি ওই যে দেখবেন ওই যাই বলছে তাকেই শুধু দেখালাম, আর ও লোক বলে দেখালো স্যার আমার ডাকে রাত 8টার সময় সাড়া দিয়েছিল। তাও ঠিক আছে, রাতে একটা বলে। আচ্ছা, পার্ট টাইম জবের চ্যালেঞ্জ কি? সময় কম থাকে, বড় প্রজেক্ট নেওয়ার সম্ভাবনা হয় না, কারণ বেশি সময় ধরে যখন কাজ করার যেসব প্রজেক্ট ওগুলোতে আপনি কি সময় দিতে পারবেন না, কারণ আপনার পড়াশোনা আছে বা চাকরি আছে। আর আয় সীমিত, কিছুটা ধৈর্য এবং সময়ের ব্যবস্থাপনা প্রয়োজন। মানে পার্ট টাইম জবে কিন্তু এগুলো আয়টা সীমিত হয়, কিছুটা ধৈর্য দরকার পড়ে এবং সময়ের ব্যবস্থাপনার প্রয়োজন হয়। আচ্ছা, পার্ট টাইম জবের মধ্যে দেখেন পার্থক্য এটি উল্লেখ করা থাকলো। টাইম ডেডিকেশন পুরো দিন কিছুক্ষণ, তারপর ইনকাম ফুল টাইমে সীমাহীন, আর এখানে কি সীমিত। রিস্ক, ফুল টাইমে কিন্তু রিস্ক বেশি, পার্ট টাইমে রিস্ক কম, কারণ কি ওই যে জীবন চলার পথে যে আয়টা সেটা কিন্তু আপনার সাইডে একটা ব্যবস্থা আছে, কিন্তু এটা কোনো ব্যবস্থা নেই। আপনি যখন পড়াশোনা করতেছেন আপনার খরচ কিন্তু আপনার বাপ মা চালাবে, আর যখন পড়াশোনা ছেড়ে দিয়ে বসে থাকবেন তখন আপনার বাপ মা কিন্তু আপনাকে আর খরচ চালাতে চাইবে না, বুঝতে পারছেন? তখন কোনো বড় বড় নেতা ইয়েদের সাথে ঘুরে ফিরে ভাই ইঙ্গে দাও ওরে দাও ওরে দাও এরে দাও করে করে চলা লাগবে না স্যার। আপনি তাছাড়া আপনি ইনকাম করবেন কিভাবে? যখন আপনি চাকরি করবেন তখন তো আর বেকার থাকলেনই না। নেতার পিছিয়ে ঘুরতেছেন মানে তুমি বেকার, তুমি তো কিছুই করে না। স্কিল গ্রো, ফুল টাইম করলে আপনার কিন্তু দ্রুত স্কিলটা গ্রো হয়, কারণ কি সময় বেশি দিচ্ছেন, বেশি মানুষের সাথে মিশতেছেন, জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, প্লাস আপনার কোনটি কোনটি গ্যাপ আছে সেটাও আপনি জানতে পারতেছেন। আর পার্ট টাইমে সময় যত কম দিবেন জ্ঞান তত কম পাবেন, ধীরে ধীরে যাবেন। তারপরে কি দিছে সুইটেবল, মানে অভিজ্ঞ এবং সাহসী হয় ফুল টাইম করলে, আর পার্ট টাইমে হলে কি হয় নতুন চাকরির সাথে শুরু করতে চাওয়া। মানে আসলে কি ফুল টাইম জব কাদের জন্য সুইটেবল আর পার্ট টাইম জব কাদের জন্য সুইটেবল? যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তাদের জন্য কি ফুল টাইম জব সুইটেবল, মানে আপনারা একদম ভালোভাবে কাজ করতে পারেন, ফুল টাইম করেন। আর আপনারা কাজ নর্মালি জানেন তাহলে আপনাদের জন্য পার্ট টাইম, মানে এখন এই থেকে আপনারা যদি শুরু করতে চান তাহলে কি পার্ট টাইম জব হিসেবে শুরু করতে পারেন। বাট আপনারা এখনো পার্ট টাইম জব শুরু করার মতন যোগ্যতা অর্জন করেনি, কেন বলতে পারেন? এখন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা স্কিল আপনাদের শেখানো হয়নি। যখন যে কোনো একটা স্কিল যখন শেখানো হবে আপনি তখন মার্কেট প্ল্যাটফর্মে কি শুরু করতে পারেন, যেই প্ল্যাটফর্মটা আপনাকে শেখানো হয়েছে সেই প্ল্যাটফর্মটা আপনি মানে মার্কেট প্ল্যাটফর্মে সেই কাজটা আপনি বলতে পারেন যে আমি এই কাজটা পারি, এই কাজটা আপনারা দিতে পারেন আমাকে। আচ্ছা, মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস এর পার্থক্য। আচ্ছা আর কিছুটা আছে, কেন খারাপ লাগতেছে? খারাপ লাগে না কিন্তু খিদা লাগে। এখানে বাদ দিব না না কন্টিনিউ করেন। কয়টা স্লাইড? না, এগুলো হচ্ছে আপনাদের ইয়েতে আসবে, লিখিততে আসবে। মার্কেট প্লেস কি, আউট অফ মার্কেট প্লেস কি, বা এগুলোর উদাহরণ, এগুলো ডাইরেক্ট এরকম পয়েন্ট আকারে চাইবে। হ্যাঁ, এগুলো আপনাদের না, এগুলো আপনাদের এই জন্য বলা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই থাকবে যারা অনেক ব্যস্ত,
শীট পড়ার মতো সময় থাকে না। কিন্তু এই যে কথা বলতেছি এই টপিকগুলো ওর মাথার মধ্যে একটু থেকে গেলে জিঙ্কা আমাকেই ধরেন। লিখতে পারবে। আমি কিন্তু শীট পড়ার মতন ধৈর্য নাই। পরীক্ষার 4-5 দিন আগে আমি শীটটা পড়ি, কারণ অনার্সের পরীক্ষা আমি যখন দিতে গেছিলাম 1 মাস আগে স্যারকে বলছিলাম স্যার বইটা আছে একটু দেন তো। স্যার আমাকে পরে 1 সেট বই দিছিল, ওই 1 সেট বই দিয়ে আমি আবার এখন বলতেছি কোন স্যারের কাছে পড়ছে ওই খাতাগুলো দাও, মানে নোট ওয়াইজ দাও, তারপরে আমি ওই নোটগুলো করে করে 1 মাসের মধ্যে কমপ্লিট করে আপনারা 1 মাস করছেন স্যার, আমরা আগে দিন করে যাই। না আমার যে হচ্ছে অ্যাকাউন্টিং ম্যাথ যে হচ্ছে 5টা ম্যাথ থাকে, ওই ম্যাথগুলো কভার করা লাগে। কিন্তু আমি যখন সময় দিই বুঝছেন, মানে ইউটিউবের মধ্যে একটা চ্যাপ্টার ধরি, ওটা ওই দিনে শেষ করার চেষ্টা করি, মানে 1-2 দিনের মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করলে হয়ে যায়। আমি ধৈর্য আছে। আরে যখন আমি পড়তে শুরু করব তখন আর এগুলোর কোনো ইচ্ছাই নাই, তখন আমার ফোন আসলেও আমার ফোন আমার কাছে থাকেই না, মানে ইচ্ছা করে আমি ফোন ধরতে পারি না, মানে আমি যেখানে যেখানে সময় দিচ্ছি মানে ওটাই। আচ্ছা, এখানে মার্কেট প্লেসের সুবিধা, সেখানে হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এখন এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে আপনারা কি কাজ করতে পারবেন। এটা কি মার্কেট প্লেস। প্ল্যাটফর্মে ক্লায়েন্ট বা ফ্রিল্যান্সারদের মধ্যে মধ্যস্থতা হয়। আর মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংদের সুবিধা, নিরাপদ পেমেন্ট, নতুনদের জন্য সহজ, তারপর ট্রাস্টেড এবং রিভিউ এবং গাইডলাইন, মানে মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী কাজ করতে পারে, মানে এখানে কি গাইডলাইন দেওয়া আছে, মানে আপনাকে এইভাবে চাইতে হবে, এইভাবে আপনি পেমেন্ট পাবেন, সবকিছুর একটা নিয়ম দেওয়া থাকে না। আপনি কিন্তু ওখানে একটা রুলস থাকে যে আপনি কাজ করে দিলেন তার 3 দিন পর আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন, ওটা কিন্তু ওই সাইট থেকেই বলে দেয়। এরকম অনেক কিছু রুলস আছে কিভাবে আপনাকে কাজ চাইতে হবে, কি এটা আপনার কোথায় আছে মার্কেট প্লেসে, এগুলো হচ্ছে সুবিধা। আচ্ছা, মার্কেট প্লেসের ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জ, ফি বা কমিশন কেটে নেওয়া হয়। ফাইবারে যারা কাজ করে তারা যে টাকা ইনকাম করবে বা যে ডলার ইনকাম করবে তার মধ্যে 10% 20%। কেটে নেবে, ফাইবারে 10%, আর আপওয়ার্কে 10%, ফাইবারে 20%। তাই আমাকে তো এখানে তাই দিল, তাহলে এটা এডিট করতে হচ্ছে, আমি তাহলে দেখতে হবে। আচ্ছা যাও, নেক্সট টাইম আমি এটা চেঞ্জ করে দেবো নি। সত্যি জি স্যার, আপওয়ার্ক 10%। আপওয়ার্ক 10% আর ফাইবার 20%, তাহলে এখানে এখনই চেঞ্জ করে নিই। বাপরে, আচ্ছা কত নম্বরে ছিলাম?
আচ্ছা, প্রতিযোগিতা বেশি প্লাস নতুনরা প্রথমে কাজ পেতে সময় লাগতে পারে। আচ্ছা, মার্কেট প্লেস আর আউট অফ মার্কেট প্লেসের মধ্যে কিছু পার্থক্য আছে। আউট অফ মার্কেট প্লেসে এখানে হচ্ছে সরাসরি সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ইমেল বা নিজের ওয়েবসাইট ব্যবহার করে ক্লায়েন্ট খোঁজা। এটা কি অফলাইন, মানে আউট অফ মানে হচ্ছে অফলাইনও না, এটা কি অনলাইন বেস আছে, বাট কি ওই যে মার্কেটের বাইরে, সেটা আপনি এই সোশ্যাল মিডিয়া বা এসব সাইটের মাধ্যমে যান বা নিজে যে বিভিন্ন অফিসে দ্বারস্থ হন, সেম কাজে। আচ্ছা, আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর সুবিধা, কম কমিশন বা কোনো কমিশন নেই, সব টাকায় আপনি পাবেন। মানে এখন যে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, যে টাকা ঠিক করবেন, সে টাকায় কি আপনি পাবেন। আচ্ছা, নির্দিষ্ট ক্লায়েন্ট পেতে সুবিধা, আপনার হচ্ছে লং টার্ম রিলেশনশিপ, মানে আপনি যে ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করলেন তার সাথে কি ডাইরেক্ট প্রকাশ্যে দেখা করলেন না, একটা আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্ক তৈরি হয়। ভবিষ্যতে কিন্তু সে যদি ওরকম কোনো কাজ করা লাগে, সেক্ষেত্রে আপনি কাজে ডাকবে না। ফ্লেক্সিবিলিটি, বেশি ফ্রিডম বা কাজের ধরন নিজের মতন করে ঠিক করা যায়, মানে আপনি নিজের মানে যে দেখা সাক্ষাৎ সবই করতে পারতেছেন, তাহলে কি সবকিছু আপনি ঠিকঠাক সুন্দরভাবে করে নিতে পারবেন। আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জ, এখানে পেমেন্ট রিস্ক থাকে। দেখেন, এনার সাথে আমি কন্ট্যাক্টে গেলাম, এই কাজটা আমি করে নেবো, ইনি বলছে আচ্ছা ঠিক আছে দিবনি, আচ্ছা হবেই নি, এইদিকে কাজটা করে দেওয়ার পরে পেমেন্ট দেওয়ার সময় এনার ফোন বন্ধ, খুঁজে পাচ্ছি না। এরকম হয় না? বা এরকম বলতেছে এই কাজ করে দেওয়ার পরে এই কাজ করতে এত টাকা লাগে, এই আমি ভাবছিলাম এই টাকা হলেই হয়ে যায়। তারপর নিজেদের জন্য ক্লায়েন্ট খুঁজে পাওয়া কঠিন। এখানে কি কোন ব্যক্তির কাজ লাগবে আর কোন ব্যক্তির কাজ লাগবে না, এটা কিন্তু বোঝা কঠিন হয়ে যায়। কিন্তু যারা হচ্ছে ওই আপওয়ার্ক মানে এগুলো যারা সাইটগুলো ইউজ করে, তাদের জন্য কিন্তু সুবিধা। কারণ কি ওরাও এখানে কি বিনা কারণে তো আসেনি, ওরা ওই সাইটে আসছে ওই অনলাইনে ইনকামের জন্য। নিজেদের সকল মার্কেটিং এবং নেগোসিয়েশন করতে পারবেন, নিজেরাই সকল মার্কেটিং এবং নেগোসিয়েশন করতে পারবেন। আচ্ছা, প্রথম ক্লাস কি নেগোসিয়েশন নেওয়া হয়েছিল না? কেন নেওয়া হয়েছিল? এটা আপনাদের দরকার। আচ্ছা, আউট অফ মার্কেট প্লেস আর মার্কেট প্লেসের মধ্যে একটু পার্থক্য দেখি। এখানে প্ল্যাটফর্মগুলো দেওয়া আছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, যাই হোক এগুলো হচ্ছে মার্কেট প্লেস। এখানে ক্লায়েন্ট বা ফ্রিল্যান্সার উভয়ই নিরাপদে থাকে। প্ল্যাটফর্ম, এটা কি লিখছে, স্ক্রো সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ কাজ শেষে টাকা ছাড়ে, মানে টাকা আগে নিয়ে নেয়, পরে কি করে কাজ শেষ ডেলিভারি দেওয়ার পরে টাকা ছাড়ে। এমনকি দুইজনে কিন্তু সম্মতি লাগে। দেখা যায় আপনার মানে একজন বললো যে আমি এই কাজ করব না, সাথে ক্যান্সেল করলো আর টাকাটা ব্যাক পেয়ে গেল, তা কিন্তু না, দুইজনেরই কিন্তু ক্যান্সেল করতে হয়। নিজেদের জন্য নতুনদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, কারণ কি টাকা মেরা খাওয়ার সম্ভাবনা কম। কিন্তু এখানেও কিন্তু একটা স্ক্যাম হয়। অনেকে বলে আপনি কাজ করে দিবেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে এত টাকা দিচ্ছেন না, এখানে তো 10% কেটে নেয়, আপনি যে টাকা চাইছেন আচ্ছা ঠিক আছে এটা দিব নি, তাহলে তো আপনি বাইরে ইমেল বা এর মাধ্যমে যোগাযোগ করেন, ওইভাবে আমাকে পাঠিয়ে দিন, ফলে কি হবে হচ্ছে আমি ডাইরেক্ট আপনাকে পেমেন্ট করবো নি, হয় না? ডাইরেক্ট মনে করেন মার্কেটের বাইরে থেকেও কিন্তু যোগাযোগ করার চেষ্টা করে। যদি এটা করে সেক্ষেত্রে আপনি কি করবেন, যা কিছু হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমেই করবেন। এতে হবে কি কাজ ডেলিভারি দিলে ওই প্ল্যাটফর্ম যার আন্ডারে আপনি কাজ করতেছেন সে আপনার হয়ে লড়বে, মানে আপনার থেকে টাকাটা তুলে নেবে। কিন্তু ও যখন কি করবে, মনে করেন ওইভাবে যদি দিয়ে রাখে, ওই যে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলেন, ও ওখানে ডাউনলোড মারিয়ে দিল, তারপর আপনার সাথে আর কোনো যোগাযোগ করলো না। এমনকি ওই টাকা নেওয়ার জন্য কি আপনি বিদেশের টিকিট কেটে ওর এলাকায় যাওয়া তুলে নিয়ে আসবেন। আউট অফ মার্কেট প্লেস, সরাসরি সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, এখানে সরাসরি আছে, সোশ্যাল মিডিয়া আছে, ওয়েবসাইট আছে, লিঙ্কডইন, ইমেল, এসব রেফারেন্সের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া। তারপর এখানে
কমিশন কেটে নেওয়ার ঝামেলা নেই, সব টাকায় আপনিই পাবেন, এটা একটা সুবিধা। বাট কিন্তু ঝুঁকি বেশি, ক্লায়েন্ট পেমেন্ট নাও করতে পারে, ক্লায়েন্ট কি মেরে খাওয়ার সম্ভাবনা আছে না। সাধারণত অভিজ্ঞতার এখানে বেশি কাজ করে। আর সংক্ষেপে নতুনরা মার্কেট প্লেসে সেফ এবং বেস্ট, মানে নতুন যারা আছে তারা কি করবেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন। কারণ কি, এটা আপনাদের জন্য সেফ, কারণ ওখান থেকে আপনারা যে পেমেন্টটা পাবেন সেটা একদম ভালোভাবে পাবেন। কিন্তু টাকা ইনকাম করতে গেলে কিন্তু আমি প্রথমদের জন্য লোকাল মার্কেটটাই বেশি সাজেস্ট করি, কারণ ওইখানে নতুনদের সহজে কিন্তু ইনকাম পেতে অনেক হ্যাজার ফিল করতে হয়। অভিজ্ঞতারা মার্কেট প্লেস প্লাস আউট অফ মার্কেট প্লেস দুই জায়গায় কাজ করে। কারণ কি, ওরা একবার যখন পরিচিতি হয়ে যায়, ওখানে তো ভালো ইনকাম পাচ্ছে, এখানকার লোকজন ও চায় না, ওর কাছে আরো চায়। আচ্ছা, ভুয়া বা আসল বায়ার চেনার কৌশল, এটা আর আজকে করাবো না, এটা আমরা কি আগামী দিন করাবো। এরপরের টপিকগুলো কি আমরা আগামী দিন করব। ভুয়া আসল চেনা, তারপরে হচ্ছে এর চেনার কৌশলগুলো, তারপর কোন কোন স্কিল শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, এগুলো কি আমরা এর পরের সেশনে জানবো। এখন জাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইমেল অ্যাকাউন্টটা। আচ্ছা, কেউ একজন ইমেল অ্যাকাউন্ট খুলেন। আচ্ছা, ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখানে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছি, বারবার ব্যাচের জন্য খোলা হয়তো, নাম্বার ছাড়া কি খুলতে পারবো স্যার? দেখি কতদূর কি করা যায়। খোলা যায়, আবার অনেক সময় কয় যে হচ্ছে ওদের মোবাইলের সাথে কানেক্ট করো ভেরিফাই করার জন্য, এরকম হয়। আচ্ছা, এখানে সাইন ইন দিলাম, হ্যাঁ ক্রিয়েট তো এখান থেকে করবো। ওখানে আছে উইদাউট হচ্ছে সাইন ইন ছাড়াই গুগল চালাবো, আমি গুগল চালাবো না, আমি মানে অ্যাকাউন্ট দরকার। এই জন্য কি করবো, সর্বফার্স্ট এখানে এসে কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে পার্সোনাল ইউজ। আর নিজের ইমেলেরই সাব যদি করতে চান সেক্ষেত্রে আপনি চাইল্ড দিতে পারেন, যেটা আপনি আপনার ফ্যামিলি কোনো মেম্বারকে দিয়ে দিতে পারেন। এই চাইল্ডও আমি কিন্তু ইউজ করেছিলাম, এটার একটা সুবিধা পাওয়া যায়, বিভিন্ন সাইটে ঢুকতে দেয় না, অ্যাক্সেস নেওয়া লাগে, পারমিশন নেওয়া লাগে। ওই একটা যে মানে গেম খেলবে বা ইউটিউবের যে করবে, হ্যাঁ ওখানেও আবার অ্যাক্সেস দেওয়া লাগে, মানে ইউটিউব চালানোর আগে আমার থেকে অ্যাক্সেস মানে পারমিশন যাচ্ছে, পারমিশন দিলে তারপর যে ইউটিউব ওখানে অন হয় না। আসা দেখবেন ওখানে যা খালি লোডিং হবে, কানেক্ট কানেক্ট কানেক্ট, খালি কানেক্ট করো। আচ্ছা, এখানে দিতে হবে কি ফার্স্ট নেম। কেউ একজন আছেন যে খুলবেন, কেউ খুলবেন? আপনার নামে অ্যাড ধরেন প্রিন্স, লাস্ট নেম ARJO। আচ্ছা, মান্থ কি দিতে পারি, জানুয়ারি, ডেট 1 তারিখই দিই। আর সাল কি দিব, সালও 2000ই দিয়ে দিই। জেন্ডার, কি হবে, আর কোনো অপশন আছে? আছে কাস্টম কাস্টম। আর এখানে আমি যদি না দিতে চাই, লেটার নট সে, তার মানে এখানে অনেকগুলো অপশন দিচ্ছে, তাই না? তারপরে কি দিব, নেক্সট। আচ্ছা, এখান থেকে আমাকে কি কিছু জিমেল সাজেস্ট করতেছে, আমি চাইলে কি নিজে একটা বানাতে পারি। ক্রিয়েট করতে পারবো। আমার যে ধরেন আপনাদের ইচ্ছা কি করবেন না করবেন, ধরেন 107, এটাই আমি নিয়ে নিলাম। নতুন করে নিলে এখানে আমি কি দিলাম, পাসওয়ার্ড। এখন কি বলতেছে, এটাই তো সামনে ফোনের সাথে কি করতে বলছে, স্ক্যান। ওই স্ক্যান করলে নাম্বার দিয়ে অটো ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা
ফোনের সাথে স্ক্যান করলে অ্যাকাউন্টটা হয়ে যায়, তারপরে কি আর কোনো কিছু করতে হবে? এখানে রিডাইরেক্ট হয় লগইন করে দেয়। তারপরে কিন্তু ডাইরেক্ট আপনার কি করবে, ডাইরেক্ট একটা জিমেল অন হয়ে যাবে। ধরেন এই একটা জিমেল অন হয়ে গেছে নাকি এরকম, ঠিক আছে? কারণ নতুন করে আমি এখন খুলতে চাচ্ছি না, আর আপনাদের বললাম কেউ জিমেল খুলতেও চাচ্ছেন না, মোটামুটি সবার জিমেইল আছে। সবার জিমেল আছে, কিন্তু তারপরও আপনারা সবাই নিজের জিমেলটা নতুন করে একটা খুলবেন, কারণ এই প্রতিষ্ঠানে নিজের জিমেলটা রাখতে হবে। জি। লগ ইন না করে রাখেন, কিন্তু দিয়ে রাখতে হবে। এই কারণে, কারণ কি, ওই যাতে ওখানে আসে আপনারা কাজ করতে পারেন। কোনো কারণে ভুলবশত কারেন্ট চলে গেল, আপনার পার্সোনাল জিমেলটা এখানে থেকে গেল, বিপদে আপনিই পড়বেন। আমি চাই না কোনো একটা ইস্যু হোক, কারণ ওই মানে জিমেলের ঝামেলা, মানে কারোর ফেসবুক আইডি নিয়ে নিছে, হোয়াটসঅ্যাপ নিয়ে নিছে, বা হচ্ছে ইমেল, হোয়াটসঅ্যাপ তো নিতে পারবে না, ওটা তো আলাদা বিষয়, সিমের সাথে কানেক্টেড। দেখা যায় না? আমি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফরগেট পাসওয়ার্ড মারি আর যেটাই মারি, হ্যাঁ, ওখানে নাম্বারেও 2 ফ্যাক্টর অন করা থাকে, প্লাস জিমেলেও 2 ফ্যাক্টর অন করা থাকে। চার তো দেখাই যায়। আরে আমি কি বললাম, আমি প্রথম ব্যাচে এটা করে দেখাইছি, ওর ফেসবুকে আমি নিয়ে নিছিলাম। আচ্ছা এখানে শুনেন, সবাই শুনেন, জিমেল সম্পর্কে হালকা ধারণা নেন। এখানে সার্চ করব, হ্যাঁ, আর এখানে আমরা কি শর্টকাট হিসেবে কিছু রাখতে পারি, যেটা আমি ভবিষ্যতে সার্চে নিয়ে আসতে পারি। হ্যালো, অ্যাটেনশন, এখানে জিমেল, এটাতে কি আমি কাউকে ইমেল পাঠাতে পারি। ইমেল কি? ইলেকট্রনিক মেইলস। আর এখানে জিমেল কেন লেখা আছে? এখানে গুগল মেইল, কারণ কি এই মেইল সিস্টেমটা আমাকে কে গুগল দিচ্ছে, বুঝতে পারছেন? যদি ইয়াহু থাকতো, ইয়াহু মেইল। আচ্ছা, ইমেজ থেকে আমি কি পাবো? সার্চ করতে পারবো। আচ্ছা যাই হোক, এখান থেকে অ্যাকাউন্ট, গুগল ম্যাপ, নিউজ, তারপর জিমেল, তারপর গুগল মিট, এর মাধ্যমে কি করতে পারি? ক্লাস নিতে পারি, ক্লাস করতে পারি, চ্যাট, এসএমএস করতে পারি, কন্টাক্ট। এখানে আমি ফোন বুকের মতন নাম্বার সেভ করে রাখতে পারবো। ড্রাইভ, আমাদের ফোনে যেরকম মেমোরি থাকে, এখানেও আমরা একটা মেমোরি পাই, কয় জিবি? 15 জিবি। সেটাকে আমরা কি বাড়াতে পারি না? বাড়াতে পারি, বাট কেনা লাগে, তাও টাইম বাইন্ডিং, এই বছরের জন্য। আমরা যে ইয়া পাইছি, জেমিনির যে স্টুডেন্ট যে অফার 1 বছরের 2 টিবি পর্যন্ত আছে। বাহ, ওটা ফ্রি নিয়েছিলাম বাংলাদেশে যখন গিয়েছিল 9 তারিখ পর্যন্ত, তখন ফ্রি নিয়েছিলাম। আচ্ছা ক্যালেন্ডার, সে আমাকে কি দিবে? সময়। প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন রকমের অ্যাপ নিতে পারবো, ট্রান্সলেট দিয়ে ভাষা চেঞ্জ করতে পারবো, ফটো দিয়ে এই জিমেলের আন্ডারে যে ফটোগুলো আছে আর ডিভাইসে যেটা কানেক্ট করা আছে ওই এখানে দেখতে পারবো, মানে আমার ফোনের ছবিগুলো এখানে দেখতে পারবেন, কারণ আমার ফোনের মধ্যে প্রত্যেকটা ছবি ওখানে ইয়া করা আছে, অ্যাক্সেস দেওয়া আছে। এটা হচ্ছে কয়েকটা মানে এক একটা ছবি এক এক জায়গায় সেভ হয়, মানে ক্যামেরাতে ছবি তুললে এক জায়গায় সেভ হয়, ফেসবুক থেকে কোনো ছবি ডাউনলোড করলে সেটা আরেক জিমেলে সেভ হয়, তারপরে হোয়াটসঅ্যাপ থেকে নামালে এক জায়গায়, মেসেঞ্জার থেকে ডাউনলোড দিলে আরেক জায়গায়, বুঝছেন? আলাদা আলাদা করে দেওয়া আছে। বলে দেওয়া যায়। হ্যাঁ এই জিমেইলে যাবে। হ্যাঁ, আপনার ফোল্ডার সিলেক্ট করা লাগে, বা ওটা সিলেক্ট করা লাগে যে ক্যামেরাতে যে ছবিটা তুলবেন ওটার অ্যাক্সেস ধরেন এই জিমেলকে দিছি, যতগুলো আমি ছবি তুলে যাব, যত ছবি তুলবো সব ওখানে চলে যাবে। আর আমি ডাউনলোড যে ফাইলটা নিছি ওই ফাইলের অ্যাক্সেস আমি ওকে দিলাম না, অন্য একটা জিমেলকে দিলাম, তখন হবে কি ওই ডাউনলোড যা যাই করবো সেটা ওই জিমেলে চলে যাবে। এটা করা যায় এবং আমারটা করা আছে। কারণ কি ওই যে আমার জিমেলটা 15 জিবি অটোমেটিক অল্প কিছুদিনের মধ্যেই ফুল হয়ে যাচ্ছিল। শপিং করতে পারি। আচ্ছা, ফাইন্যান্স, এটার কাজ কি? টাকা পয়সার বিষয়। এটা আমি এখন পর্যন্ত ইউজ করিনি, ভবিষ্যৎ
হ্যাঁ না না আগে থেকেই ছিল, যদিও এটা আমার কোনো কাজে এখনো লাগেনি। এটা কি ওয়ার্ডের বিকল্প, এটা হচ্ছে এক্সেলের বিকল্প, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের বিকল্প, বুকস, এটা ব্লগার, এটা আপনাদের কাজে লাগবে। আপনাদের কিন্তু ব্লগ সাইট খুলতে হবে, কারণ ব্যাকলিংক করার সময় কিন্তু আপনাদের এই ব্লগ সাইট খুলে ওখানে আপনার ব্যাকলিংক করতে হবে। কিছু ব্লগ সাইট করে হ্যাঁ ওখানে ওদের ব্যাকলিংক যেটার উপর দিবে সেটার লিঙ্কটা এখানে এসে সার্চ মানে লিঙ্ক আপ করে দেবেন, তাহলে কি হবে এখানে ক্লিক করলে আপনার ওই সাইটে চলে যাবে। কারণ কি আপনাদের একটা কাজ দিবে, এই সাইটের উপর কমপক্ষে 15 থেকে 20টা ব্যাকলিংক করো, তখন কি করবেন, তখন আপনার ওখানে 20টা সাইট বের করতে একটু 12টা বাজতে পারে। এই ক্ষেত্রে আপনি ব্লগ সাইট, ওয়েবসাইট, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে হ্যাঁ যেখানে আপনি কি লিঙ্ক দেওয়া যায়, তারপর কি আছে কমেন্ট সাইট, ওগুলোতে আপনি কি খুঁজে খুঁজে বের করে 20টা পূরণ করতে হবে। কিপ আপ গুগল অ্যাডস, এই কাজটা কি গুগলে অ্যাড দেওয়া, গুগল অ্যাডস, এটা কিন্তু আপনাদের কাজের জিনিস, এটা আপনাদের শেখা লাগবে। বাট এখন আমি একে চিনি না, এ কিছু একটা, বুঝতে পারছেন, এ কিছু একটা আমি কিন্তু জানি না এই জিনিসটা কি। আপনারা জানলে বলতে পারেন, আমি তাহলে শিখে নিব, কিন্তু ভবিষ্যতে জানিয়ে আপনাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে। আর গুগল ফর্মটা কি, ফর্ম তৈরি করা। এটা ফর্ম তৈরি করা, ওই যে লিড জেনারেশনের জন্য কিন্তু আমি এটা এখান থেকে ফর্ম তৈরি করে ওটা ওখানে লিঙ্ক আপ করলে ওই ফর্ম নিয়ে ওখানে তথ্য দিলে লিঙ্ক চলে আসবে ডেটাগুলো। আচ্ছা, আনুমানিক গুগল সম্পর্কে তো ধারণা আছেই, আর এখান থেকে আমরা কোনো কিছু চাইলে কি করতে পারি, বুকমার্ক করে রাখতে পারি। এখানে আমরা সাইটটা সাজাতে পারি কি রকম দেখেন, এই যে এখানে দেখেন এই যে বুকমার্ক আছে না, এই বুকমার্কের মানে সোশ্যাল মিডিয়া, এখানে আমাদের এই ডিজিটাল মার্কেটিং করার জন্য কি রকম সোশ্যাল মিডিয়া সাইটগুলো লাগতে পারে এখানে আমরা কি বুকমার্ক করে রাখতে পারি। তারপর কি ওয়েবসাইটগুলো এখান থেকে আমরা রেখে দিতে পারি হ্যাঁ। তারপর আবার কি করতে পারি, চ্যাট জিপিটি, এগুলো আমরা কি বুকমার্ক করে রাখতে পারি। আবার আমাদের যেসব সাইটগুলো আমাদের প্রতিনিয়ত দরকার লাগতে পারে এগুলো কি আমরা এখানে কি শর্টকাট করেও রাখতে পারি। এটা কি আমাদের পরের ধাপগুলো, আমরা কিভাবে সাজাবো, কোনটা উপরে রাখবো কোনটা নিচে রাখবো হ্যাঁ, এটা কি আমাদের পরের ধাপ। এখনই আমরা ওইসবে যাচ্ছি না, ধীরে ধীরে যাবনি। কথা কি বুঝতে পারছেন নাকি কথার মধ্যে কোনো ভেজাল আছে? না, না, না। ওকে, তাহলে কি আজকে এখানে সমাপ্ত।